আসসালামু আলাইকুম সবাইকে। তো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অর্থনীতির জন্য পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে তৃতীয় ক্লাস করব, লেকচার 3। পূর্বে আমরা দুটি লেকচার শেষ করেছি, লেকচার 1 এবং লেকচার 2। তো স্ট্যাটিস্টিক ফর ইকোনমিক্স। তো আমরা আলোচনা করছিলাম প্রথমে 6 অধ্যায় কালীন সারি। কালীন সারি এই অধ্যায় থেকে আলোচনা করছিলাম। তো কালীন সারির আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ন্যূনতম বর্গ পদ্ধতি। ন্যূনতম বর্গ পদ্ধতি, এই ন্যূনতম বর্গ পদ্ধতি আজকে এ টু জেড নিয়ে আলোচনা করব। এর মধ্যে জোড় বিজোড় উভয় থাকবে। জোড় সাল বিজোড় সাল উভয় থাকবে। হয়তো ক্লাসের টাইমটা একটু দীর্ঘ হতে পারে, তারপরেও আমি চেষ্টা করব একটা ক্লাসের মাধ্যমে সব কিছু দেখানোর জন্য। তো ন্যূনতম বর্গ পদ্ধতি আমাদেরকে সমাধান করতে হলে কিছু রুলস এবং কিছু নিয়ম, কিছু সূত্র ফলো করতে হবে। তো প্রথমে আমরা নিয়ম দেখব, তারপর প্র্যাকটিক্যালি কীভাবে প্রয়োগ করতে হয় সেই নিয়মগুলো দেখব। তো ন্যূনতম বর্গ পদ্ধতি নিয়মগুলো দেখার আগে আমি যে বিষয়টা সবসময় আগে দেখাই সেটা হচ্ছে একটা প্রশ্ন দেখাই। আসলে প্রশ্নের চেহারাটা কেমন, প্রশ্নের ধরন কেমন, আর সেই প্রশ্নের নিয়মটা কেমন। এখন যদি আমি প্রথমেই নিয়ম দেখাই তখন কিন্তু সম্পূর্ণ আন্দাজের উপরে বলা হয়ে যাবে যে এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে। তো আমরা যদি আগে একটা প্রশ্ন দেখে আসি, নমুনা একটা প্রশ্ন দেখে আসি যে এই প্রশ্নটা আমাদেরকে সমাধান করতে হলে এই নিয়মগুলো ফলো করতে হবে, তখন কিন্তু মাথার মধ্যে একটু ভালো করে চলে যাবে। হ্যাঁ, তো এই নিয়মগুলো শেখার আগে আমরা আগে দেখে আসবো যে একটা প্রশ্নটা কি বলছে সে প্রশ্নটা দেখে আসবো। এই যে আমাদের লেকচার শিটের হচ্ছে 20 নম্বর প্রশ্ন। তো 20 নম্বর প্রশ্ন পড়ার আগে আমি একটা কথা বলে নিই, এই যে এর সম্পূর্ণ সমাধান কিন্তু মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওই গ্রুপের ফাইলেই আছে, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপের ফাইলেই আছে, তোমরা ওখান থেকে করে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পরে সেটাকে ফটোকপি করে নিতে পারো। তো 20 নম্বর প্রশ্নটা আমি একটু পড়ি, একটু ভালো করে খেয়াল করো সবাই। যে নিচের একটি কালীন সারির তথ্য দেওয়া হলো, লিনিয়ার প্রবণতার সমীকরণ নির্ণয় করো। প্রথম প্রশ্ন, 2 হচ্ছে 2007 সালের প্রত্যাশিত আয় কত হবে? 3 হচ্ছে 2003 সালের প্রত্যাশিত আয় কত হবে? 4 হচ্ছে 1990 সালের প্রত্যাশিত আয় কত ছিল? আর 2000 সালের প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই হচ্ছে আমাদের লেকচার শিটের 20 নম্বর প্রশ্ন। আর তথ্যগুলো কী দেওয়া আছে? বছর দেওয়া আছে কত? 1995, 96, 97, 98, 99, 2000, 2001। আর এখানে আয় বা লক্ষ টাকায় দেওয়া আছে কত? 10, 12, 14, 15, 18, 20, 22। এই তথ্যমানগুলো দেওয়া আছে। এটাই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদেরকে নিয়মগুলো ফলো করতে হবে, সেই নিয়মগুলো এখন দেখব। তো প্রথমে নিয়মে চলে আসি। নিয়মগুলো সবাই একটু ভালো করে হাইলাইট করে করে বুঝে বুঝে একটু প্র্যাকটিস করবা। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললি, যে সময়কাল বিজোড় হলে সময়ের একক হবে 1 বছর। আবারও বলছি, সময়কাল বা বছর যদি আমাদের বিজোড় হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে সময়কাল বিজোড় হলে সময়ের একক হবে 1 বছর এবং এক্সের মূল বিন্দু হবে একটি সাল। এক্স হচ্ছে বিভিন্ন তথ্যমান বোঝায়, আর তার মূল বিন্দুই হবে একটি সাল। উক্ত সালটিকে এক্সের মান 0 থেকে উপরের দিকে ঋণাত্মক অনুসারে, 0 থেকে উপরের দিকে ঋণাত্মক এবং অনুসারে 1 একক করে বৃদ্ধি পাবে। 1 একক করে কী হবে? বৃদ্ধি পাবে। আবার এক্সের মান 0 থেকে নিচের দিকে ধনাত্মক অনুসারে 1 একক করে বৃদ্ধি পাবে। এখন জাস্ট এটা একটু মাথায় রাখো, যখন আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করব তখন কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। এখন মুখে মুখে বললে হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আবারও বলছি যে সময়কাল বিজোড় হলে সময়ের একক হবে 1 বছর এবং এক্সের মূলবিন্দু হবে একটি সাল। উক্ত সালটিকে এক্সের মান 0 থেকে উপরের দিকে ঋণাত্মক অনুসারে 1 একক করে বৃদ্ধি পাবে। ঋণাত্মক অনুসারে 1 একক করে বৃদ্ধি পাবে। আবার এক্সের মান 0 থেকে নিচের দিকে ধনাত্মক অনুসারে 1 একক করে বৃদ্ধি পাবে। এই বিষয়টা আমাদেরকে একটু হাইলাইট করে নিতে হবে, কারণ এই বিষয় নিয়ে কিন্তু আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি প্রয়োগ করব। আচ্ছা, এটা কিন্তু বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এখন যদি সময়কাল জোড় হলে সময়ের একক হবে 1/2 বা হাফ বছর, 1/2 বা হাফ বছর এবং এক্সের মূলবিন্দু হবে 2টি সাল। এক্সের মূলবিন্দু এখন হবে 2টা সাল। তো প্রথম সালটিকে এক্সের মান
প্রথম সালটিকে এক্সের যে দুইটা এক্সের মূলবিন্দু হবে দুইটি সাল, ওই দুইটি সালের প্রথম সালটিকে এক্সের মান -1 থেকে উপরের দিকে ঋণাত্মক অনুসারে 2 একক করে বৃদ্ধি পাবে। ঋণাত্মক অনুসারে 2 একক করে বৃদ্ধি পাবে। আবার দ্বিতীয় সালটিকে এক্সের মান ধনাত্মক +1 মানে কি ধনাত্মক হচ্ছে এক্সের মান +1 থেকে নিচের দিকে ধনাত্মক অনুসারে 2 একক করে বৃদ্ধি পাবে। তাহলে এই যে জোড়ের ক্ষেত্রে আর বিজোড়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। তো জোড়ের ক্ষেত্রে আরেকবার বলছি, সময়কাল জোড় হলে সময়ের একক হবে 1/2 বা হাফ বছর, এবং এক্সের মূলবিন্দু হবে 2টি সাল। এক্সের মূলবিন্দু হবে 2টি সাল। প্রথম সালটিকে এক্সের মান -1 থেকে উপরের দিকে ঋণাত্মক অনুসারে 2 একক করে বৃদ্ধি পাবে, অর্থাৎ -1 এটা তো আমরা ধরলাম। তারপরে হবে কত? 2 একক করে বৃদ্ধি পাবে, -3, -5, -7, এইভাবে 2 একক করে বৃদ্ধি পেতে থাকবে পাবে। আবার দ্বিতীয় সালটিকে এক্সের মান +1 থেকে নিচের দিকে 2 একক করে বৃদ্ধি পাবে, অর্থাৎ +1 থেকে তো শুরু করছি, তো +3, +5, +7, +9, +11 এইভাবে বাড়তে থাকবে। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তখন কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। যতক্ষণ না আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করব ততক্ষণ যতই নিয়ম কানুন শেখাই না কেন কোনো কাজে আসবে না। তবে এই সব নিয়ম কানুনের আমাদের দরকার আছে, এই জন্য আমাদেরকে নিয়ম কানুন মেনেই করতে হবে। আচ্ছা, তারপরে যখন আমরা সমাধান করব, সমাধানের ক্ষেত্রে এই যে ধরি প্রদত্ত তথ্যের উপযোগী একটি লিনিয়ার প্রবণতার সমীকরণ অথবা সরল রৈখিক প্রবণতার সমীকরণ অথবা কালিক সমীকরণ, তো তিনটা কথাই একই বোঝায়। প্রশ্ন যে ভাষা দিয়ে আসুক সেই ভাষাই লিখবা। যদি বলে যে লিনিয়ার প্রবণতার সমীকরণ নির্ণয় করো ওইটাই লিখবা, যদি বলে যে সরল রৈখিক প্রবণতার সমীকরণ নির্ণয় করো ওটাই লিখবা, যদি বলে যে কালিক সমীকরণ নির্ণয় করো ওইটাই লিখবা। প্রশ্নে যে ভাষা দিবে সেই ভাষাতেই লিখবা। সেক্ষেত্রে ধরি প্রদত্ত তথ্যের উপযোগী একটি লিনিয়ার প্রবণতার সমীকরণ বা সরল রৈখিক প্রবণতার সমীকরণ বা কালিক সমীকরণ দিয়ে y = a + bx 1 নম্বর সমীকরণ দিতে হবে। y = a + bx 1 নম্বর সমীকরণ দিতে হবে। দেওয়ার পরে এখন আমাদের প্রশ্নে দেখতে হবে যে সময়কাল জোড় নাকি বিজোড়। তারপরে লিখতে হবে এখানে সময়কাল যদি জোড় হয় জোড়, যদি বিজোড় হয় বিজোড় লিখতে হবে। ঠিক আছে? তারপরে সময়ের একক লিখতে হবে। যদি বিজোড় হয় তাহলে সময়ের একক 1 বছর, যদি জোড় হয় সময়ের একক কত? 1/2 না? একটু আগে তো দেখে আসলাম, সময়ের একক হবে 1/2 বছর বা হাফ বছর। আর এক্সের মূল বিন্দু যদি বিজোড় হয় তাহলে মূল বিন্দু যেটা আসবে আর কি সেটা লিখতে হবে, সেই সালটা লিখতে হবে। আর যদি জোড় সংখ্যা হয় সেই 2টা সাল লিখতে হবে। লেখার পরে পরের যে ধাপটা সেটা হচ্ছে ন্যূনতম বর্গ পদ্ধতিতে এ ও বি এর মান নির্ণয়ের জন্য আরও 2টি সমীকরণ হবে। ন্যূনতম বর্গ পদ্ধতিতে এ আর বি এর মান নির্ণয়ের জন্য আরও 2টি সমীকরণ হবে, অর্থাৎ এই যে 1 নম্বর যে সমীকরণটা দিয়েছি এখানে a + bx দেখতে পাচ্ছ। তো এই এ আর বির মান নির্ণয়ের জন্য আরও 2টি সমীকরণ আমরা তৈরি করব, সেটা হচ্ছে সামেশন y = na + b সামেশন x 2 নম্বর সমীকরণ দিব। ঠিক আছে? দেওয়ার পরে তারপরে আবার হচ্ছে সামেশন xy = a সামেশন x + b সামেশন x² 3 নম্বর সমীকরণ দিব। দেওয়ার পরে আমরা যে ওই যে বিভিন্ন তথ্যমান দেখতে পেলাম সেখানে সাল দেওয়া আছে এবং চলকের মান দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এরকম 5টি কলাম নিয়ে নেব। কলাম সারি তো আমরা বুঝি, কলাম হচ্ছে উপরে থেকে নিচের দিকে পাশাপাশি নেমে আসা ঘরের সমষ্টি, সারি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে পাশাপাশি চলে যাওয়া ঘরের সমষ্টি। এটা কিন্তু আমরা সে সেকেন্ড ইয়ার থেকে পড়ে আসছি, কলাম সারি কেননা ম্যাট্রিক্সের অধ্যায়ের মধ্যে ওইটা নিয়ে আলোচনা বেশি। তো বছর প্রথমে, তারপর হচ্ছে ওয়াই অর্থাৎ চলকের মান দিব, ওয়াই আমাদের প্রশ্নে যে মানটা থাকবে সেটা দিব। তারপর হচ্ছে এক্স চলকের মান বের করব, তারপরে এক্সকে আমরা x² করব, তারপরে এই যে x × y অর্থাৎ এক্সের সাথে ওয়াইটাকে গুণ করে দেব। যার পরে বছর n সমান যদি জোড় হয় কয়টা সাল সেটা, যদি বিজোড় হয় কয়টা সাল সেটার মান। তারপরে যে ওয়াইয়ের বিভিন্ন তথ্যমান আমরা কী করব? সমষ্টি করব, সামেশন ওয়াই হয়ে যাবে। তখন সামেশন দ্বারা কী বুঝি? যোগ বুঝি, অর্থাৎ ওয়াইয়ের বিভিন্ন মানকে আমরা সমষ্টি করব বা যোগ করব।
তারপরে এই যে সামেশন এক্স দেখতে পাচ্ছ, তো এক্স এর বিভিন্ন তথ্যমান আমরা যোগ করব, করার পরে সামেশন এক্স পাবো। তারপরে সামেশন এক্স স্কয়ার দেখতে পাচ্ছ, ওই এক্স স্কয়ারের বিভিন্ন তথ্যমানকে আমরা যোগ করব, করার পরে যে মানটা হবে সেটা। তারপর এক্স ওয়াই, এই যে সামেশন এক্স ওয়াই দেখতে পাচ্ছ, তো এই এক্স ওয়াইয়ের যে মানগুলো আছে ওই মানগুলো আমরা যোগ করব, যোগ করার পরে যেটা পাবো এটা আছে সামেশন এক্স ওয়াই। হলো, হওয়ার পরে আমাদের প্রশ্নের মধ্যে চলে আসতে পারে যে মাসিক প্রবণতার সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, মাসিক প্রবণতার সমীকরণ নির্ণয় করো। তো সেক্ষেত্রে মাসিক প্রবণতার সমীকরণ বিজোড় সংখ্যক সালের ক্ষেত্রে যদি বিজোড় হয়, তো সেখান থেকে যখন আমরা মাসিক প্রবণতার সমীকরণ নির্ণয় করব, তখন তার সূত্র হচ্ছে ওয়াই এম ইকুয়াল এ বাই 12 প্লাস বি ব্র্যাকেটের উপর এক্স প্লাস 0.5 বাই 144। এটা হচ্ছে বিজোড় সালের ক্ষেত্রে। তো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওয়াই এম ইকুয়াল এ বাই 12 প্লাস বি ইন্টু ব্র্যাকেটের উপর এক্স প্লাস 0.5 ব্র্যাকেট শেষ বাই 144। এটা হচ্ছে বিজোড় সালের ক্ষেত্রে বা বিজোড় সংখ্যার ক্ষেত্রে। আর মাসিক প্রবণতার সমীকরণ জোড় সংখ্যক সালের ক্ষেত্রে এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। জোড় সংখ্যার ক্ষেত্রে ওয়াই এম ইকুয়াল এ বাই 12 প্লাস বি ব্র্যাকেট রাম্পো এক্স প্লাস 0.5 বাই 72। শুধুমাত্র চেঞ্জ কতটুকু, এই যে এখানে 144 দেওয়া আছে বিজোড়ের ক্ষেত্রে, আর এখানে জোড়ের ক্ষেত্রে শুধুমাত্র 72 হবে, এতটুকুই, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। দুইটা বিষয় একটু খেয়াল করো, শুধুমাত্র এখানে বিজোড়ের ক্ষেত্রে 144 হবে নিচে, আর জোড়ের ক্ষেত্রে 72 হবে। আচ্ছা, এই হচ্ছে মাসিক প্রবণতা সমীকরণের সূত্র। আচ্ছা, তারপর হচ্ছে মাসিক মধ্যবিন্দু নির্ণয়। তো মাসিক মধ্যবিন্দু কিভাবে আমরা নির্ণয় করব? তো মাসিক মধ্যবিন্দু নির্ণয় করার হচ্ছে নিয়মটা হচ্ছে কি, বিজোড় সংখ্যক সালের ক্ষেত্রে মধ্য বছরের 30শে জুন বা 1 জুলাইকে মাসিক মধ্যবিন্দু বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা যেটাকে তোমার হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যের যে সালটা আছে, হ্যাঁ, অর্থাৎ মিডিল পয়েন্টের যে সালটা থাকবে সেটাকে আমরা হচ্ছে মধ্য বছরের 30শে জুন বা 1 জুলাইকে মাসিক মধ্যবিন্দু বিবেচনা করব। হ্যাঁ, তো আমরা সবসময় 1 জুলাইকে মাসিক মধ্যবিন্দু বিবেচনা করে থাকি, এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। 30শে জুন এটাও বিবেচনা করতে পারো, তবে আমাদের হিসাব নিকাশের জন্য সহজ হয় 1 জুলাইকে যদি মাসিক মধ্যবিন্দু বিবেচনা করি সেক্ষেত্রে এটাই সব থেকে সহজ হয়। তো এই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক 1 জুলাইকে মাসিক মধ্যবিন্দু দিয়েই করেছি। এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে। আর জোড় সংখ্যার ক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম এবং একটু বুঝতে সবার একটু অসুবিধা হয়, যে জোড় সংখ্যার ক্ষেত্রে একটু হিসাব নিকাশটা বুঝতে একটু অসুবিধা হয়। তারপরও যতই অসুবিধা হোক আজকে সব কিছু ডিটেলসে দেখাই দিব যে কীভাবে হিসাব করে বের করতে হয়। তো জোড় সংখ্যার ক্ষেত্রে জোড় সংখ্যক সালের ক্ষেত্রে মাঝের 2 বছরের উপরের বছরটি বিবেচনা করে 31শে ডিসেম্বরকে, ঠিক আছে। জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা মাঝের সাল পাই কয়টা? দুইটা পাই। তো সেক্ষেত্রে জোড় সংখ্যক সালের ক্ষেত্রে মাঝের 2 বছরের উপরের যে সালটা থাকবে সেটিকে আমরা 31শে ডিসেম্বর মাসিক মধ্যবিন্দু ধরব, ঠিক আছে। 31শে ডিসেম্বরকে মাসিক মধ্যবিন্দু ধরব। অথবা নিচের যে বছরটা পাবো, নিচের বছরটি বিবেচনা করলে 1 জানুয়ারিকে মাসিক মধ্যবিন্দু ধরব। যদি আমরা নিচের সালটাকে বিবেচনা করি তো সেক্ষেত্রে 1 জানুয়ারিকে বিবেচনা করব, আর যদি আমরা উপরের সালটাকে বিবেচনা করি তো সেক্ষেত্রে 31শে ডিসেম্বরকে মাসিক মধ্যবিন্দু ধরে এটা সমাধান করব। তো এই বিষয়টা যতক্ষণ না আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করছি ততক্ষণ কিন্তু একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছি না। এখন থেকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয় এই যে প্রত্যেকটা নিয়ম এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। আচ্ছা, তো যে কোনো সালের মূলবিন্দু জুলাই মাস এবং সময়ের একক 1 মাস হিসাবে, সেটা কার ক্ষেত্রে? বিজোড় সালের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিজোড় সালের ক্ষেত্রে। ওকে, তো এই যে নিয়মগুলো দেখে আসলাম এইগুলো মাথায় রাখতে হবে, এবং কিভাবে এই নিয়মটা প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে হয় সেটা এখন দেখব। তো 20 নম্বর প্রশ্ন আমাদের লেকচার শিটের যে প্রশ্নটা আছে সেটা আবার একটু পড়ি। সেটা হচ্ছে নিচের একটি কালীন সারির তথ্য দেওয়া হলো, লিনিয়ার প্রবণতা সমীকরণ নির্ণয় করো। 2007 সালের প্রত্যাশিত আয় কত হবে? 2003 সালের প্রত্যাশিত আয় কত হবে? 1990 সালের প্রত্যাশিত আয় কত ছিল? আর 2000 সালের প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। বছর দেওয়া আছে 1995 সাল থেকে 2001 সাল পর্যন্ত, আর আয় লক্ষ টাকায় দেওয়া আছে কত? 10, 12, 14, 15, 18, 20, 22 এটা দেওয়া আছে।
তো প্রথম যে কাজ সেটা হচ্ছে প্রথমে কিন্তু আমরা একটা সমীকরণ দেখে আসছিলাম, সেটা হচ্ছে সমাধান দিব। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে সমাধান দিব। দেওয়ার পরে হচ্ছে 1 নম্বর প্রশ্নে যেহেতু সমাধান করছি, তো সেক্ষেত্রে ধরি প্রদত্ত তথ্যের উপযোগী একটি লিনিয়ার প্রবণতা সমীকরণ। প্রশ্নে যেহেতু বলেছে লিনিয়ার প্রবণতা সমীকরণ নির্ণয় করতে, তো সেক্ষেত্রে ধরি প্রদত্ত তথ্যের উপযোগী একটি লিনিয়ার প্রবণতা সমীকরণ, ওই যে y ইকুয়াল a প্লাস bx 1 নম্বর সমীকরণ দিব। এটা কিন্তু আমি প্রথমে নিয়মের মধ্যে দেখাইছিলাম যে এই সমীকরণটা আমরা ধরে নিব, y ইকুয়াল a প্লাস bx, এটা হচ্ছে আমরা ধরে নিলাম। নেওয়ার পরে এখন এখানে আমরা খেয়াল করব যে সাল কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, বিজোড়। 7টি সাল মানে কি বিজোড়, 5টি সাল মানে কি বিজোড়, 9টি সাল মানে হচ্ছে বিজোড়। যদি 6টা থাকতো 8টা থাকতো 10টা থাকতো সেক্ষেত্রে কী হতো জোড়। তো এটা হচ্ছে আমরা কি করব, বিজোড় ক্ষেত্রে সমাধান করেছি, তো বিজোড় এটা একটু ভালো করে দেখি, তারপর জোড়ের ক্ষেত্রে যখন করব তখন সেটা দেখব। তো এখানে সময়কাল হচ্ছে 7টি, সেটা হচ্ছে কি বিজোড়, বিজোড়। তাহলে সময়ের একক 1 বছর, নিয়মের মধ্যেও দেখে আসছি 1 বছর। এখানে সময়কাল হচ্ছে 60টি, যা হচ্ছে বিজোড়, সময়ের একক হচ্ছে 1 বছর। এক্স এর মূলবিন্দু 1998 সাল। এক্স এর মূলবিন্দু 1998 সাল কেন হলো একটু খেয়াল করি। 1998 সাল কেন হলো একটু খেয়াল করি। এই যে 1998 সালের সামনের সালগুলো কত, 1995 96 97, 3টা। আর পরের সালগুলো কত, 1999 2000 2001। তো আগে হচ্ছে 3টা সাল, পরে হচ্ছে 3টা সাল, তাহলে মাঝ কোনটা, মাঝ অবশ্যই 1998 সাল। তাহলে এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি এক্স এর মূলবিন্দু 1998 সাল। এখানে লিখলাম। লেখার পরে পরের যে ধাপটা সেটা হচ্ছে কি ন্যূনতম বর্গ পদ্ধতিতে এ ও বি এর মান নির্ণয়ের জন্য আরও 2টি সমীকরণ হবে। যে 2টা সমীকরণ কিন্তু আমি নিয়মের মধ্যে দেখাইছিলাম, ওই 2টা সমীকরণ এখানে লিখে নিব। সেটা কি, সামেশন ওয়াই ইকুয়াল এন এ প্লাস বি সামেশন এক্স 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ হচ্ছে সামেশন এক্স ওয়াই ইকুয়াল এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার। এই যে 3টা সমীকরণ আমরা লিখে নিলাম, মোটামুটি এই ধাপ প্রত্যেকটা অঙ্কের একই, প্রত্যেকটা অঙ্কের একই। শুধুমাত্র খেয়াল করতে হবে এটা হচ্ছে জোড় নাকি বিজোড়, সেটা আগে খেয়াল করতে হবে। যদি বিজোড় হয় তো বিজোড়ের ক্ষেত্রে প্রত্যেকটা ধাপ এইটাই, তো জোড়ের ক্ষেত্রে যখন করব সেটা তো আমি তখন দেখাবই, তো সেটাও কিন্তু এইরকমই হবে। হ্যাঁ, তো এই যে বিজোড় করছি, এখন শুধুমাত্র বিজোড়টা মাথার মধ্যে নাও। তো মোটামুটি এই যে নিয়মের মধ্যে কিন্তু এইগুলো আমি দেখাইছিলাম, দেখানোর পরে এই পর্যন্ত আসলাম। তারপরে নিয়মের মধ্যে কিন্তু একটা ছক দেখাইছিলাম, সেটা কি বছর, তারপর ওয়াই, তারপর এক্স, তারপর এক্স স্কোয়ার, তারপর এক্স ওয়াই। হ্যাঁ, তারপরে কি দেখাইছিলাম, এন সামেশন ওয়াই সামেশন এক্স সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স ওয়াই দেখাইছিলাম। শুধুমাত্র দেখাইছিলাম না কি এই যে মাঝের এইগুলো দেখাইছিলাম না, কিন্তু এই যে বছর এই যে এইগুলো এবং এটা কিন্তু আমি নিয়মের মধ্যে দেখাইছিলাম। কই সে নিয়মটা, এই যে একটু দেখে আসি। এই যে 2টা সমীকরণ নেওয়ার পরে এই যে এই বিষয়টা আমি দেখাইছিলাম। আচ্ছা, এখন ওই নিয়ম অনুযায়ী কিন্তু আমি সমাধান করছি, নিয়মের বাইরে কিন্তু একটু যাব না। এখন বছর, প্রথম কলামে কি আছে বছর। তো বছর আমাদের শুরু কত থেকে হয়েছে প্রশ্নে, 1995 সাল থেকে। 1995 96 97 98 99 2000 2001 এই সালগুলো বসালাম। কারণ সালের বিপরীতে এই যে ওয়াইয়ের যে মানটা দেখতে পাচ্ছি ওয়াই, ওই যে ওখানে যে তথ্যমানগুলো দেওয়া ছিল 10 12 14 15 18 20 22 এই মানগুলো আমি বসাই দিলাম। আরেকবার দেখি আসি প্রশ্নে, এই যে তথ্যমান দেওয়া আছে 10 12 14 15 18 20 22, অর্থাৎ প্রত্যেকটা সালের বিপরীতে এই তথ্যমানগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। বসালাম, বসানোর পরে এই যে এক্স তৃতীয় কলাম, এই যে তৃতীয় কলাম এক্স নিলাম। এখন এই সালের আচ্ছা মধ্য সাল কোনটা, হ্যাঁ এই যে সালগুলো দেখতে পাচ্ছি 7টি সাল দেখতে পাচ্ছি, এর মধ্য সাল হচ্ছে 1998 সাল। 1998 সাল, ঠিক আছে, 1998 হচ্ছে মধ্য সাল। তারপরে এই যে 15, এই মধ্য সালের মান হচ্ছে 15। তাহলে আমরা কি দেখে আসলাম নিয়মের মধ্যে, যেটা হচ্ছে মধ্য সাল হবে সেটা কি নিতে হবে, শূন্য নিতে হবে বিজোড়ের ক্ষেত্রে। এই যে সেই শূন্য, এই শূন্য, ঠিক আছে, এই শূন্য দিলাম। মধ্য সাল হচ্ছে 1998 সাল, আর ওইটা জায়গায় হচ্ছে আমরা কি নেব, শূন্য নেব। সেই নিয়মটা কই, নিয়মে যাই, এই যে বিজোড়ের ক্ষেত্রে
সময়কাল বিজোড় হলে সময়ের একক হবে 1 বছর এবং এক্স এর মূলবিন্দু হবে একটি সাল। উক্ত সালটিকে এক্স এর মান 0 থেকে উপরের দিকে ঋণাত্মক অনুসারে 1 একক করে বৃদ্ধি পাবে, আবার এক্স এর মান 0 থেকে নিচের দিকে ধনাত্মক অনুসারে 1 একক করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে মূল যে সালটা দেখতে পাচ্ছি, মধ্য যে সালটা, সেটাই যে 0 নিলাম। এখন কি করতে হবে, উপরের দিকে ঋণাত্মক অনুসারে 1 একক করে বৃদ্ধি পাবে আর নিচের দিকে 1 একক করে ধনাত্মক অনুসারে বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে উপর কোনটা, এই যে এটা, তো সেক্ষেত্রে উপরে থেকে কী হবে, 1 একক করে বৃদ্ধি পাবে ঋণাত্মক অনুসারে। তাহলে আমরা 0 তো নিয়েছি, পরে কত হবে -1, তারপর হচ্ছে -2, তারপর কত -3। এইভাবে সাল যতগুলো থাকবে নিতে থাকবো, -4, -5, -6, -7 এইভাবে নিতে থাকবো। যেহেতু এখানে আমাদের 1995 সালেই শেষ, তো সেক্ষেত্রে -1, -2, -3 পর্যন্ত আসলেই এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে 0 পরে থেকে নিচের দিকে কি করতে হবে, 1 একক করে ধনাত্মক অনুসারে বৃদ্ধি করতে হবে। তো এখানে 1999, 1, তারপরে কত 2, তারপর কত 3 করলাম। ওকে ফাইন, এক্স এর মান পেয়ে গেলাম। পাওয়ার পরে পরবর্তী যে কলামটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার, তাহলে এই যে এক্স এর প্রত্যেকটা মানকে এখন কি করব, স্কোয়ার করব। তো 3কে যদি স্কোয়ার করা হয় তো 3 3 9 হয়। যখন স্কোয়ার করা হয় তখন কিন্তু আর ঋণাত্মক চিহ্ন থাকে না, ঋণাত্মক চিহ্ন আর থাকে না। কেন, -3, আবার যদি -3 দ্বারা গুণ করা হয় তো 3 3 9, মাইনাস মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এই হচ্ছে 9। -4 আর সরি -2 আর -2 যদি হচ্ছে গুণ করা হয় তো 2 2 4 হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, তো +4। -1 আর -1 যদি গুণ করা হয় তো সেক্ষেত্রে +1 হয়, এই 1। 0 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, এই 0। 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়, 2কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, 3কে 3 দ্বারা গুণ করলে 9 হয়। অর্থাৎ প্রত্যেকটা এক্স এর মানকে আমরা কি করলাম, এক্স স্কোয়ার করে নিলাম। ওকে, আচ্ছা পরবর্তী কলামে আসি। এক্স ওয়াই পাশাপাশি আছে মানে কি, গুণ অবস্থায় আছে। তাহলে কার সাথে কার গুণ করব, এক্স এর মানের সাথে ওয়াই এর মানটা গুণ করব। তাহলে 10 গুণ -3, এই যে 10 এর সাথে কি করব, -3কে গুণ করব, -3 10 30। 12 গুণ -2 কত, -24। 14 গুণ -1 -14। 15 গুণ 0, তো 0 দিয়ে যাকেই গুণ করা হোক সব 0 হয়ে যায় 0। 18 গুণ 1 18। 20 গুণ 2 40। তারপর 22 গুণ 3 66। তো এই যে আমরা তথ্যমানগুলো নিয়ে নিলাম। এখন কি করব, সমষ্টি বের করব প্রত্যেকটার। তো এখানে বছর কয়টা, 7টা। তাহলে এন সমান কত হবে এখন, 7। এন সমান 7 নিলাম। তারপর এই যে ওয়াই যে মানগুলো আছে এখানে সবগুলো একসাথে যোগ করি, তো সামেশন ওয়াই সমান 111 পাবো। এটা টোটালি যদি আমরা যোগ করি 10 12 14 15 18 20 22, এটা যদি যোগ করি তো সামেশন ওয়াই সমান কত, 111 পাবো। তারপর এই যে এক্স এর মান দেখতে পাচ্ছি -3 -2 -1, তাহলে কত হলো, -3 -2 -1 যদি যোগ করা হয় তো কয় হয়, 6 হয়, -6 হয়। তারপরে নিচে 1 2 3, এই তিনটা মান যদি আবার যোগ করি, 1 আর 2 5, 5 আর 1 6, তো 6 থেকে যদি 6 বাদ দেওয়া হয় তো 0 হয়। তো সামেশন এক্স এর মান কত, 0। আচ্ছা, এই যে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি এখন 9 4 1 0 1 4 9, এইটা যদি আমরা যোগ করি তো যোগফল পাবো হচ্ছে সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে 28। আর এই যে এক্স ওয়াই, তো প্রথমে ঋণাত্মক মানগুলো আলাদা যোগ করে নেব, তারপর হচ্ছে ধনাত্মক মানগুলো আলাদা যোগ করে বিয়োগ করে দেব। যোগ বিয়োগ করে যেটা আসে আর কি সেটাই করব। -30 -24 -14 একবার যোগ করব, করার পরে এই যে 18 40 66 যোগ করব পরে, করার পরে এটা থেকে ওইটা বাদ দিয়ে দেবো, যার পরে সামেশন এক্স ওয়াই সমান কত পাবো, 56 পাবো। তাহলে এই হচ্ছে আমাদের এক্স ওয়াইয়ের মান হচ্ছে 56। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মান বের করে নেব। এখন পরবর্তী যে কাজ সেটা হচ্ছে, এই যে এই ছকটা তৈরি করার আগে আমরা দুইটা সমীকরণ লিখে নিয়েছিলাম, সেই সমীকরণটার দিকে একটু খেয়াল করি। সামেশন ওয়াই ইকুয়াল এন এ প্লাস বি সামেশন এক্স। তো এই ছক তৈরি করার পরে আমরা পরে হচ্ছে কি করব, 2 নম্বর সমীকরণ হতে পাই, অর্থাৎ 2 নম্বর সমীকরণটা বসাবো। তো এই যে 2 নম্বর সমীকরণটা ছিল কত, সামেশন ওয়াই ইকুয়াল এন এ প্লাস বি সামেশন এক্স। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এই ছকে সামেশন ওয়াইয়ের মান কত, 111, তো বা সামেশন ওয়াই সমান হচ্ছে 111, এখানে বসালাম, ইকুয়াল এন এ, এন ইন্টু এ। তো এন এর মান আছে কত, 7, এর মান তো কোথাও নেই, আর এর আর বির মানটাই আমরা কিন্তু বের করব। তো সেক্ষেত্রে এন এ
এদের মান তো 7, এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তো 7a প্লাস বি, বির মান তো কোথাও নেই, বির মানটাই তো আমরা বের করব। তো সেটা বি বির জায়গায় থাকবে, থাকলো সামেশন এক্স এর মান কত, সামেশন এক্স এর মান হচ্ছে 0, এই যে 0 এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এখন কি করব, ক্যালকুলেশন করব। তো 111 এখানে থাকবে বাম পাশে ইকুয়াল 7 এটা থাকলো। এখন 0 দিয়ে যদি বিকে গুণ করা হয় তো 0 হয়, এক কথায় 0 দিয়ে যাকেই গুণ করবা সব কিন্তু 0ই হয়ে যাবে, 0 হলো। তো 111 ইকুয়াল 7, তারপর এই যে 7 এটা বাম পাশে নিয়ে আসি আর 111টা ডান পাশে নিয়ে চলে যায়। তো 111 ডান পাশে নিয়ে গেলাম, 7 এটা বাম পাশে থাকলো। এর সহগ কত এখন 7, তাহলে বা এ সমান 111 ভাগ কত 7 হবে, 7 দ্বারা ভাগ করব। 111কে যদি 7 দ্বারা ভাগ করি তো এর মান পাবো হচ্ছে 15.86। এই হচ্ছে আমাদের এর মান, 2 নম্বর সমীকরণ থেকে পেলাম। এবার আবার কি করব, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 3 নম্বর সমীকরণ কোনটা, সামেশন এক্স ওয়াই ইকুয়াল এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার, এই হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ, যেটাকে আমরা প্রথমে কিন্তু ধরে নিয়েছিলাম। হ্যাঁ, এই যে আবার দেখাই দিচ্ছি, এই যে 3 নম্বর সমীকরণ হচ্ছে এটা, এটা দেখাই দেবো। তারপর এই সমীকরণটা আমরা এখানে আবার বসে 3 নম্বর সমীকরণ বসালাম। বসানোর পরে ওই যে ছক থেকে সামেশন এক্স ওয়াই এর মান কত 56, সামেশন এক্স ওয়াই এর মান কত 56, কোথায় একটু দেখে আসি, এই যে সামেশন এক্স ওয়াই এর মান 56 বসাই দিব। সামেশন এক্স স্কোয়ার মান এই যে 28, সামেশন এক্স স্কোয়ারের জায়গায় এই 28 মানটা বসাই দিব। সামেশন এক্স এর মান 0, সামেশন এক্স এর জায়গায় 0 মানটা বসাই দিব। সামেশন ওয়াই এর মান হচ্ছে 111, এই 111 ওই জায়গাটা বসাই দিব। তো সামেশন এক্স এর মান কত ছিল 56 বসালাম ইকুয়াল এ, এর মান কত, এর মান এই যে 2 নম্বর সমীকরণ পাইছিলাম কত 15.86 পাইছিলাম না, 15.86, এখানে 15.86টা বসাই দিলাম। দেওয়ার পরে সামেশন এক্স এর মান কত, সামেশন এক্স এর মান হচ্ছে 0 বসালাম প্লাস বি থাকবে, থাকার পরে সামেশন এক্স স্কোয়ার মান কত, ওই যে ছক থেকে নিয়ে আসবো 28। ওকে, আচ্ছা এখন এটাকে যোগ বিয়োগ করবো, ক্যালকুলেশন করবো। 56 জায়গায় থাকলো ইকুয়াল 0 দিয়ে যদি 15.86কে গুণ করা হয় তো 0ই হয়, তারপর প্লাস বি দিয়ে যদি 28কে গুণ করা হয় তো 28 বি। তো এখানে 56 ইকুয়াল 28 বি, তো 28 বি বাম পাশে নিয়ে আসি আর 56 ডান পাশে নিয়ে যাই, যার পর বি ইকুয়াল 56 ভাগ 28, তো বি এর মান কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে এ আর বি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তো এ আর বি এর মান যেহেতু পেয়ে গেছি, তো পরের যে ধাপটা সেটা হচ্ছে এ আর বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এ আর বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স, প্রথমে কিন্তু এই সমীকরণটা আমরা ধরে নিয়েছিলাম, ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স। তো এই সমীকরণে এর মান বসাই 15.86 প্লাস বি এর মান কত পেলাম 2 পেলাম না, 2 বসাই, তারপরে এক্স এক্সের জায়গায় থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের লিনিয়ার প্রবণতার সমীকরণ, ইহা নির্ণয় একটি লিনিয়ার প্রবণতার সমীকরণ। তো প্রত্যেকটা অঙ্কের কিন্তু এই সমীকরণ আমাদেরকে বের করতে হবে, এই ধাপগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রত্যেকটা অঙ্কের যতগুলো অঙ্ক আমরা সমাধান করব প্রত্যেকটা অঙ্কের এই ধাপগুলো অনুসরণ করতে হবে। শুধুমাত্র বড় একটা পার্থক্য দেখা দিবে, সেটা হচ্ছে জোড় আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এটা যেহেতু বিজোড় সংখ্যার ক্ষেত্রে করলাম, তো খুব সহজেই আমরা করতে পেরেছি। যখন একটু জোড় সংখ্যার দিকে যাব তখন হালকা একটু কঠিন মতন লাগতে পারে, তারপরে যদি লেগে থাকো তো কঠিন বিষয়টা আমরা সহজে সমাধান করে দিব। তো 1 নম্বর প্রশ্নের সমাধান কিন্তু আমরা শেষ করে ফেলছি। হ্যাঁ, 2 নম্বর সমীকরণ কি বলছে, 2007 সালে প্রত্যাশিত আয় কত হবে, 2007 সালে প্রত্যাশিত আয় কত হবে। 3 নম্বর বলছে কি 2003 সালে প্রত্যাশিত আয় কত হবে। তো এই 2 আর 3 নম্বর প্রশ্নের আমরা সমাধান করব। তো একটু খেয়াল করি 2007 সালের বলছে, কিন্তু একটু ভালো করে খেয়াল করো 2007 সালের প্রত্যাশিত আয় কত হবে। তো আমাদের প্রশ্নে 2001 সাল পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, 2001 সাল পর্যন্ত দেওয়া আছে, কিন্তু 2002, 2003, 2004, 2005, 2006, 2007 সাল পর্যন্ত যেতে হবে। সেটা কিভাবে যেতে হবে, সেটা হচ্ছে প্রত্যাশিত উপায়ে যেতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা প্রত্যাশা করছি, আনুমানিক আনুমানিক আমরা প্রত্যাশা করছি, মানে আন্দাজের উপরে যে এত হতে পারে। তো এখানে যেহেতু আমাদের 2001 সাল পর্যন্ত এই প্রশ্নে শেষ, আর আমাদের 2 নম্বর প্রশ্নে বলছে কি 2007 সালে প্রত্যাশিত আয় কত হবে সেটা বের করা। হ্যাঁ, তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্নে আসি। 2007 সালের x সমান 9 হলে প্রত্যাশিত আয় হবে। তো এই যে x সমান 9 কীভাবে হলো একটু আমরা খেয়াল করি। x সমান 9 এই বিষয়টা কিভাবে হলো একটু আমরা খেয়াল করব। তো আমাদের শেষ সাল ছিল কত 2001 সাল, কিন্তু প্রশ্নে বলছি কত 2007 সালে প্রত্যাশিত আয় কত হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে ডান পাশে একটা রাব দেখতে পাচ্ছি, এইভাবে রাব করে নেব। তো বছর বাম পাশে দিব হচ্ছে বছর, ডান পাশে দিব x এর মান।
তো বছর হচ্ছে প্রথমে শেষ হয়েছিল কত 2001 সালে। 2001 সালে তো শেষ হয়েছিল। তো 2001 সাল থেকে শুরু করব। যে 2001 সাল, 2 সাল, 3 সাল, 4 সাল, 5 সাল, 6 সাল, 7 সাল এই পর্যন্ত আসবো। প্রশ্নে যদি বলতে চাই 9 সাল, তো 9 সাল পর্যন্ত যাব। প্রশ্নে যদি বলে 14 সাল, 14 সাল পর্যন্ত যাব। অর্থাৎ প্রশ্নের উপর নির্ভর করবে আমরা কত পর্যন্ত যাব। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 7 এই সাল পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমাদের এক্স এর মান 2001 সালে কত ছিল? 3 ছিল না? 3 ছিল না? একটু দেখে আসি 2001 সালে এক্স এর মান কত ছিল। এই যে এক্স এর মান, এই কলামের দিকে আমরা একটু খেয়াল করি। এই কলামের দিকে আমরা খেয়াল করি। এই যে 2001 সাল এক্স এর মান কত ছিল? 3। এক্স এর মান কত ছিল? 3। তারপরে যদি 2002 সাল হয় এক্স এর মান কত হবে? 4। 2005 সাল হলে এক্স এর মান কত হবে? 5। সরি, 2003 সাল হলে এক্স এর মান কত হবে? 5। অর্থাৎ 1 একক করে কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। একটু খেয়াল করো, মধ্যবিন্দু কিন্তু হচ্ছে 1998 সাল। তো সময়ের একক কত? সেটা হচ্ছে 0। তারপরে হচ্ছে 1999, অর্থাৎ নিচের দিকে ধনাত্মক অনুসারে 1 একক করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক তেমনই আমাদের সর্বশেষ সালটা হচ্ছে কত? 2001 সাল। কিন্তু প্রশ্নে বলছে কত? 2007 সালের প্রত্যাশিত আয় কত হবে। তো 2001 থেকে 7 পর্যন্ত যাব। তো 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007 সাল। এখন এই যে 2001 সালের এক্স এর মান কত? 3 একক। এখন যত সালই আমরা যাই না কেন সবসময় 1 একক করে কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। তাহলে 3-এর পরে কত? 4, 5, 6, 7, 8 এইভাবে চলে যাব। তো সেটাই আমরা কিন্তু এই রাফে হিসাবটা দেখাই দিয়েছি। তো 2001 সালে এক্স এর মান ছিল এই যে 3। এখন এখান থেকে আমরা হিসাব করা শুরু করি। 2002, 2003, 2004, 2005, 2006, 2007 সাল, অর্থাৎ সালটা আগে লিখে নিলাম। নেওয়ার পরে 3-এর পরে 1 একক করে বৃদ্ধি করব, অর্থাৎ নিচের দিকে কী হবে? 1 একক করে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে 3 তো আছেই এক্সের মান, তো 3-এর পর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9। 2007 সালের এক্সের মান কত হচ্ছে? 9 হচ্ছে না? এই হচ্ছে 9, এখানে বসেছি। 2007 সালে এর সমান 9 হলে প্রত্যাশিত আয় হবে। তো সেটা কোথা থেকে পাবো? আমরা যে এই যে লিনিয়ার সমীকরণ যে পাচ্ছি, লিনিয়ার প্রবণতার যে সমীকরণটা পাচ্ছি, এই সমীকরণে দেখো এক্সের মান আছে কিনা, এক্স আছে কিনা। এই যে এক্স আছে, এই এক্সের জায়গায় এই 9টা বসিয়ে ক্যালকুলেশন করে দেবো, তাহলে কিন্তু আমরা 2007 সালের এক্সের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো 2007 সালের এক্স সমান 9 হলে প্রত্যাশিত আয় হবে y ইকুয়াল 15.86 প্লাস 2x। এই যে লিনিয়ার সমীকরণ যেটা আছে আর কি, এই সমীকরণটা আমরা এখানে বসাবো। তো 15.86 থাকলো প্লাস 2 থাকলো। এই যে এক্সের মান কত এখন? 9। 9টা বসাই দিই, দেওয়ার পরে ক্যালকুলেশন করে দিই। তো 33.86 লক্ষ টাকা, যেহেতু প্রশ্নে লক্ষ টাকাই উল্লেখ করেছে, তো 33.86 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। এখন 3 নম্বর প্রশ্নে বলছিল কি 2003 সালের প্রত্যাশিত আয় কত হবে। 2003 সালের প্রত্যাশিত আয় কত হবে। তো 2003 সাল, তো সর্বশেষ সাল কত ছিল? 2001 সাল। আর প্রশ্নে বলছে কি 2003 সালে প্রত্যাশিত আয় কত হবে। 2003 সালের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে না? 5 আসবে না এক্সের মান? এই যে 2003 সালের এক্সের মান কত? 5। 2001 সালে ছিল 3, তাহলে 2002 সালে কত? 4। 2003 সালে কত হবে? 5। তাহলে এক্সের মান কত? 5। এই হচ্ছে 2003 সালের এক্স সমান 5 হলে প্রত্যাশিত আয় হবে। ওই যে লিনিয়ার প্রবণতার যে সমীকরণটা, ওই সমীকরণটা আমরা এখানে বসাই দিব। তারপরে এক্স যেখানে দেখতে পাচ্ছি এক্সের জায়গায় এক্সের মানটা বসাই দেবো, তারপরে ক্যালকুলেশন করে দেবো, তারপরে এই যে 25.86 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, তারপরে বলছে কি 1990 সালের এক্স সমান -8, এটা কীভাবে হলো, কীভাবে সম্ভব, তাই না? প্রশ্ন তো এখানেই। তো 1990 সালের প্রত্যাশিত আয় কত ছিল, এইটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছে, প্রশ্নে চেয়েছে। তো 1990 সালের, তো আমরা যদি একটু সালের দিকে চলে যাই, প্রশ্নের দিকে চলে যাই, তো সেটা একটু খেয়াল করি। আমাদের সালটা শুরু হয়েছে কত? 1995। কিন্তু আমাদের প্রশ্নে বলছে কত? 1990 সালে প্রত্যাশিত আয় কত ছিল। সাল শুরুই হয়েছে 1995, তো তার আগেও কতগুলো সাল আমরা কি করছি, ওইটা আন্দাজের উপর নির্ভর করছি, অর্থাৎ প্রত্যাশা করছি। তো সেটা 1995-এর আগে 90 পর্যন্ত যাও, ঋণাত্মক অনুসারে এখন চলে যাও। 95-এর আগে কত? 94, তার আগে কত? 93, তার আগে কত? 92, তার আগে কত? 91, তার আগে কত? 90। ঠিক আছে, তো এখন কি করব, আমরা ঋণাত্মক অনুসারে পিছনের দিকে চলে যাব। হ্যাঁ, পিছনের দিকে চলে যাব। আর যখন ধনাত্মক দিক থাকবে তখন হচ্ছে কি করব, হচ্ছে 1 একক করে বৃদ্ধি করব।
আর যখন ঋণাত্মক আসবে তখন হচ্ছে পিছনের দিকে একক করে বৃদ্ধি করব। 1995 সাল যেহেতু আমাদের হচ্ছে শুরু হয়েছে, আর প্রশ্নে বলছে কি 1990, 1990, 91, 92, 93, 94, তারপরেই তো 95, তাই তো? তো সেক্ষেত্রে আমরা এখন কী করবো, ঋণাত্মক অনুসারে এক এক করে পিছনের দিকে চলে যাব। তো এখানে রাফে দেখাই দিই যে 1990 সালের x সমান -8 কেন হলো, একটু আমরা খেয়াল করি। 1995 সাল থেকে আমাদের কিন্তু শুরু হয়েছে, তো তার হচ্ছে x এর মান কত ছিল, -3 ছিল, -3 ছিল। এখন 90 সাল পর্যন্ত যাব, তো 95 আগের সাল কত, 94, তার আগের সাল কত, 93, তার আগের সাল কত, 92, তার আগের সাল কত, 91, তার আগের সাল কত, 90, এই যে 90 সাল পর্যন্ত গেলাম। তো 1995 সালের x এর মান কত ছিল, -3 ছিল। তো আমরা জানি কি যখন হচ্ছে পিছনের দিকে যাব তখন কিন্তু -1 একক করে বৃদ্ধি পাবে। তো -3, তারপর কত হবে, -4, তারপর কত হবে, -5, তারপর কত হবে, -6, -7, -8 আসছে। এই যে 1990 সালের x এর মান কত আসছে, -8। তাহলে 1990 সালের x সমান -8 হলে প্রত্যাশিত আয় ছিল y = 15.86 + 2x, অর্থাৎ লিনিয়ার প্রবণতার যে সমীকরণ আছে এই সমীকরণটা আমরা এখানে বসাবো। প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই সমীকরণটা বসাতে হবে যখন আমরা x এর মানটা বের করব। তো এই সমীকরণটা আমরা এখানে বসালাম, এই যে x দেখতে পাচ্ছি, x এর জায়গায় -8 বসাই দিই। তো 15.86 এটা তো থাকবেই, প্লাস 2x, তো 2 সাথে -8টা এটা গুণ করে নেব। এরপর ক্যালকুলেশন করলে -0.14 লক্ষ টাকা আসে, অর্থাৎ আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যায়। ঠিক আছে, যা প্রত্যাশা করা হচ্ছে প্রকৃত আয় থেকে সেটা হচ্ছে কি কম। তো এই ছিল হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। তারপরে যেটা আছে আর কি, 2000 সালের প্রকৃত আয় 20 লক্ষ টাকা। হ্যাঁ, 2000 সালের প্রকৃত আয় কত? 5 নম্বর প্রশ্ন কী চাচ্ছে আমরা একটু দেখে আসি, প্রশ্নটা দেখে আসি। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন বলছে কি 2000 সালের প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো 2000 সাল কই, এই যে এইটা। তো এখানে এক্স এর হচ্ছে ওয়াইয়ের মান কত, 20 লক্ষ টাকা। তাই 2000 সালে প্রকৃত আয় কত, 20 লক্ষ টাকা। আর প্রত্যাশিত আয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো, এটা বলছে, তাই তো? 2000 সালে প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো, তাহলে এখানে কিন্তু আমাদের 20 প্রশ্নে দেওয়াই আছে। এখন এখান থেকে প্রকৃত আয়ের প্রত্যাশিত আয়ের পার্থক্যটা দেখাবো। তো এখানে 5 নম্বর প্রশ্নে আসি যে 2000 সালে প্রকৃত আয় কত ছিল, 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা, যা আর কি আমাদের প্রশ্নে দেওয়াই আছে। এখন প্রত্যাশিতটা বের করব, প্রত্যাশিত আয় কত সেটা আমরা বের করব। তো 2000 সালের এক্স এর মান কত হবে, 2 একক, 2 একক। তো কিভাবে, একটু খেয়াল করি যে 2000 সালের এক্স এর মান কত হবে, 2 এককই হবে। কেন, এই যে একটু খেয়াল করি, এই যে 2000 সাল আর তার এক্স এর মান কত, 2 একক। তাহলে আমরা প্রত্যাশিত আয়টা বের করব, তো বের করে ফেলি। তো 2000 সালের x সমান 2 হলে প্রত্যাশিত আয় হবে y = 15.86 যোগ 2x। এটা কিন্তু লিনিয়ার প্রবণতার যে সমীকরণটা আছে ওই সমীকরণটা এখানে বসাবো। বসানোর পরে x এর মান কত এখন 2, তাহলে 15.86 যোগ 2.2, তার সাথে আমরা 2 গুণ করি, করার পর কত পাচ্ছি, 19.86 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের কি প্রত্যাশিত, প্রত্যাশিত আয়। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে কত, প্রকৃত আয় 20 লক্ষ টাকা। তাহলে এখন 2000 সালের প্রকৃত আয় থেকে প্রত্যাশিত আয়টা বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু পার্থক্য পেয়ে যাব। তাহলে 2000 সালে প্রকৃত আয় ছিল কত, 20 লক্ষ টাকা। তো এই যে 20 এখানে লিখলাম, আর আমরা প্রত্যাশিত আয় কত পেলাম, 19.86। তো এই যে 19.86 বিয়োগ করে 0.14 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। তো মোটামুটি এটা সহজ ছিল। এর মধ্যে আরেকটু কিছু আমরা তথ্য যুক্ত করব, সেটা হচ্ছে মাসিক প্রবণতার সমীকরণ কীভাবে বের করব। তো সেখানে যখন যাব হালকা একটু কঠিন লাগবে, তবে এই যে লিনিয়ার প্রবণতার সমীকরণ এবং বিভিন্ন সালের যে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়, এটা কি আমি বোঝাতে পারছি? একটু সবাই বলো তো। বা প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা এই যে লিনিয়ার প্রবণতা থেকে এইভাবে কিন্তু সমাধান করব, এর বাইরে কিন্তু যেতে পারবো না। সবসময় খেয়াল করতে হবে যে নিয়মগুলো খেয়াল করতে হবে। মোটামুটি একটা যদি সুন্দর করে প্র্যাকটিস করি তো হ্যাঁ, মোটামুটি যদি একটা ভালো করে প্র্যাকটিস করি তো সবগুলো অঙ্কই একই রকম, আশা করি পারবো। তারপরে যেখানে যেখানে সমস্যা থাকার কথা, হ্যাঁ যেখানে যেখানে একটু হচ্ছে তোমার ব্যতিক্রম টাইপের আছে, তো সেগুলো তো আমি মার্ক করে করে দেখাবই। তো আমি 21 নম্বর প্রশ্নে চলে যাই যে নিচের এক, হ্যাঁ বলো। ওইটা হচ্ছে যে বিজোড় সংখ্যা, সে কারণে সময়কাল 1 বছর করে যাবে। হ্যাঁ, যদি জোড় হয় সেটা হচ্ছে হাফ বছর। তো হাফ বছরের ক্ষেত্রে
তোমার 2 একক করে বৃদ্ধি পাবে, 1, 3, 5 এইভাবে। আমরা যাব প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন কিন্তু বুঝতে পারবো। হ্যাঁ, এখন জাস্ট ওইটা একটু মাথায় রেখো। সময়কাল 1 বছর হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে, আর জোড়ের ক্ষেত্রে হচ্ছে হাফ বছর। আচ্ছা, 21 নম্বরটা দেখি। নিচের একটি কালীন সারির তথ্য দেওয়া হলো, সরল রৈখিক প্রবণতা সমীকরণ স্থির করো বা নির্ণয় করো, যাই বলুক না কেন। ওইটাই 2011-2012 সালে আসছিল। 1992 সালে প্রত্যাশিত মুনাফা কত হবে বা আয় কত হবে? 1983 সালে প্রত্যাশিত মুনাফা কত ছিল? 1990 সালে প্রকৃত ও প্রত্যাশিত মুনাফার পার্থক্য নির্ণয় করো। 20 নম্বর প্রশ্ন আর এই যে 21 নম্বর প্রশ্ন একদম সেম টু সেম ক্যাটাগরির প্রশ্ন, কোনো সেন্স নেই। শুধুমাত্র একটি সংখ্যাগত পরিবর্তন করা হয়েছিল আর একটু ভাষাগত পরিবর্তন করা হয়েছে। তো আয়ের জায়গায় মুনাফা দেওয়া আছে, তো এটাও তো সেই আয় বোঝাচ্ছে, তাই না? লাভই তো বোঝাচ্ছে। তারপর হচ্ছে সরল রৈখিক প্রবণতার সমীকরণ স্থির করো, আর ওটা কি বলছে? নির্ণয় করো, একই কথা, ঠিক আছে? আচ্ছা, তো বছর 1985 সাল থেকে 1991 সাল পর্যন্ত দেওয়া আছে। আর মুনাফা এখানে দেওয়া আছে এই যে 60, 72, 75, 65, 80, 85, 95। তাহলে এখানে সাল কয়টা? 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বিজোড়। তো সেক্ষেত্রে আমরা কি করব? সমাধান ধরি প্রদত্ত তথ্যের উপযোগী একটি লিনিয়ার প্রবণতার সমীকরণ y = a + bx, 1 নম্বর সমীকরণ। এখানে সময়কাল হচ্ছে 7টি বিজোড়, আর সময়ের একক হচ্ছে 1 বছর। বিজোড় হলেই সময়ের একক হবে 1 বছর, আর জোড় হলে কি হবে? হাফ বছর। তো যখন আমরা জোড়ের ক্ষেত্রে সমাধান করব তখন কিন্তু সেই বিষয়টা আমরা দেখব। তো এখন বিজোড়ের মধ্যেই আছি, তো বিজোড়টাই একটু ভালো করে দেখি। এবার এক্স এর মূল বিন্দু কত? 1988 সাল। এর মূল বিন্দু হচ্ছে 1988 সাল, এইটা। এবার ন্যূনতম বর্গ পদ্ধতিতে এ ও বি এর মান নির্ণয়ের জন্য আরও দুটি সমীকরণ হবে। সামেশন ওয়াই ইকুয়াল এন এ প্লাস বি সামেশন এক্স, 2 নম্বর সমীকরণ দিব। সামেশন এক্স ওয়াই ইকুয়াল এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার, 3 নম্বর সমীকরণ দিব। দিলাম, দেওয়ার পরে পূর্বের মতনই হচ্ছে প্রথম কলাম বছর রাখবো, দ্বিতীয় কলাম ওয়াই, তৃতীয় কলাম এক্স, চতুর্থ কলাম এক্স স্কোয়ার, পঞ্চম কলাম হচ্ছে এক্স ওয়াই। দেখো আগেরটা এটা একদম সেম টু সেম। এখন এই যে বিভিন্ন সাল দেওয়া আছে আমাদের প্রশ্নে, সেই সালগুলো এখানে বসাই সিরিয়াল অনুযায়ী, 1985 থেকে 1991। এখন সালের বিপরীতে যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো আমরা ওয়াইতে বসাই, বসলাম। এখন মূল বিন্দু কোনটা? 1988 সাল, তাহলে এটা হবে কি? 0। এখন উপরের দিকে কী হবে? ঋণাত্মক অনুসারে 1 একক করে বৃদ্ধি পাবে এক্সের মান, তাহলে -1, -2, -3। আর নিচের দিকে কী হবে? ধনাত্মক অনুসারে 1 একক করে বৃদ্ধি পাবে। তো 1, 2, 3 হলো। হওয়ার পর পূর্বের মতনই এক্স স্কোয়ারের মান বের করবো, তারপর হচ্ছে এক্স ইন্টু ওয়াইয়ের মান বের করবো, করলাম। করার পর এন এর মান 7 পাচ্ছি, সামেশন ওয়াইয়ের মান হচ্ছে 532 পাবো, সামেশন এক্স এর মান 0, সামেশন এক্স স্কোয়ারের মান 28, সামেশন এক্স ওয়াইয়ের মান হচ্ছে 136, এইভাবে আমরা বের করে নেব। নেওয়ার পরে ওই যে 2 আর 3 নম্বর যে সমীকরণ নিয়েছিলাম সেই সমীকরণ এখানে বসাবো আবার। 2 নম্বর সমীকরণ হতে পায় তো সামেশন ওয়াই সমান এন এ প্লাস বি সামেশন এক্স। তো 2 নম্বর সমীকরণে সামেশন ওয়াইয়ের মান কত পাচ্ছি? 532 বসাই, ইকুয়াল এন এর মান কত? 7, এর মানই তো আমরা বের করবো, এ থাকবে প্লাস বি থাকলো, সামেশন এক্স এর মান কত? 0 না? এই যে 0। তারপরে এটাকে আমরা ক্যালকুলেশন করে দিই, দেওয়ার পর এর মান পাচ্ছি 76 পাচ্ছি। ঠিক আছে, আশা করি ক্যালকুলেশনটা পারবে, প্রত্যেকটা ধাপ অনুসরণ করলেই পারবে। তারপরে 3 নম্বর সমীকরণ হতে পায় আবার সামেশন এক্স ওয়াই ইকুয়াল এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার। তো সামেশন এক্স এর মান হচ্ছে 136, এই যে 136 মান, এই যে এটা একটু খেয়াল করে দেখে শুনে আমরা মানটা বসে ক্যালকুলেশন করে দেবো। এর মান কত পাইছি? 2 নম্বর সমীকরণ, এই যে 76 পাইছি, 76 এখানে বসাই দিলাম। সামেশন এক্স এর মান কত? 0, ওই ছক থেকে নিব, প্লাস বি, তারপর সামেশন এক্স এর মান হচ্ছে 28। তো এটা হচ্ছে টোটালে আমরা একটু ক্যালকুলেশন করে দেবো, যার পর হচ্ছে বি এর মান 4.86। এখন এই যে এ আর বি এর মান পেয়ে গেছি, এ এবং বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ এই যে এটা ছিল ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স, অতএব ওয়াই ইকুয়াল এর মান 76 বসাই, প্লাস বি এর মান কত? 4.86 বসাই, এক্স থেকে যাবে চলক। ইহার নির্ণেয় একটি লিনিয়ার প্রবণতার সমীকরণ। 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ। 2 নম্বরে আসি। 2 নম্বর বলছে কি 1992 সালের প্রত্যাশিত মুনাফা কত হবে? 1992 সাল। তো আমাদের এখানে 1992 সালের এক্স এর মান কত সেটা একটু খেয়াল করি। 1991 এক্স এর মান কত? 3। তো 1991 পরে কত? 92 সাল, তাহলে এক্স এর মান কত হবে? 4 হবে। তো তোমরা এখানে ডান পাশে রাফ আকারে দেখাতে পারো, আমি এখানে রাফ আকারে আর দেখাইনি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো 1992 সালের এক্স ইকুয়াল 4 হলে প্রত্যাশিত মুনাফা হবে, ওই যে লিনিয়ার প্রবণতার যে সমীকরণটা আছে সমীকরণটা এখানে বসাবো, এই যে এই সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কেই লাগছে। তো এই যে সমীকরণটা বসলাম 76 প্লাস 4.86 এক্স, এক্স এর মান কত এখন? 4।
তো 4 বসাই দিই, তারপর ক্যালকুলেশন করে দিই 95.44 লক্ষ টাকা। আচ্ছা, তারপর বলছে কি 1983 সালের প্রত্যাশিত আয় কত ছিল। 1983 সাল, একটু খেয়াল করি, 1983 সাল x সমান -5। তো এই যে -5 কেন হলো? 1983 সাল, তো আমাদের সালটা শুরু ছিল কত? 1985। তো 1985-এর পূর্বের সাল কত? 84। তার পূর্বের সাল কত? 83। তো সেটা 1985-র দিকে একটু খেয়াল করি, এর মান কত? x এর মান -3। তো আমরা জানি কি ঋণাত্মক অনুসারে এক করে বৃদ্ধি পাবে, তাহলে 1985-এর আগের সাল কত? 1984। ঋণাত্মক 4 -4। তারপরে তার আগের সালটা কত? 83। তাহলে মাইনাস কত হবে? -5। তো এইভাবে ঋণাত্মক অনুসারে এক করে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এখন 1985 সালের, হ্যাঁ 1983 সালের x এর মান কত হবে? -5 হবে। এই যে -5 এখানে দিলাম, প্রত্যাশিত আয় ছিল। এখন জাস্ট ওই যে লিনিয়ার প্রমাণের যে সমীকরণটা পেলাম ওই সমীকরণে মানটা বসিয়ে দিব, তারপরে 51.7 লক্ষ টাকা। তারপরে যে প্রশ্নটা ছিল সেটা 1990 সালে প্রকৃত মুনাফা কত ছিল? 85 লক্ষ টাকা। একটু খেয়াল করি 1990 সালে প্রকৃত মুনাফা কত ছিল? 1990, এই যে 1990 এর প্রকৃত মুনাফা কত ছিল? 85 লক্ষ টাকা। তো এখান থেকে আমরা কি করব? প্রত্যাশিত মুনাফাটা বের করব। তো প্রত্যাশিত মুনাফার ক্ষেত্রে এক্স এর মান কত হবে? 2 হবে। এক্স এর মান হচ্ছে 2। তো আমরা এখানে চলে যাই, 1990 সালের প্রকৃত মুনাফা ছিল 85 লক্ষ টাকা, আর 1990 সাল x=2 হলে প্রত্যাশিত আয় হবে y = ওই যে লিনিয়ার প্রমাণের যে সমীকরণ আছে সমীকরণটা বসাবো, বসানোর পরে x এর জায়গায় 2 বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করি 85.72 লক্ষ টাকা। এখন 1990 সালে প্রকৃত মুনাফা ও প্রত্যাশিত মুনাফার মধ্যে পার্থক্য 85.72 মাইনাস কত? 85, তো 0.72 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। তো 21 নম্বর প্রশ্নের সমাধান চলে গেল। এবার একইভাবে 22 নম্বর সমাধান করব। তো 22 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে? নিচের সারণী দেওয়া হলো, বছর 2005 থেকে 2012 সাল দেওয়া আছে। তো এখানে কয়টা সাল আছে? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। হ্যাঁ, জোড়। এই যে বিজোড়ের ক্ষেত্রে কিন্তু আমরা 2টা দেখছি, এখন একটু জোড়ের ক্ষেত্রে দেখি, ঠিক আছে? বিজোড়ের ক্ষেত্রে আমরা 2টা দেখে আসলাম, এখন একটু জোড়ের ক্ষেত্রে দেখব। তো জোড়ের ক্ষেত্রে দেখলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে, 2টা বিষয় ক্লিয়ার হয়ে যাবে, 2টা নিয়মই। তো এখানে বছর দেওয়া আছে 2005 সাল থেকে 2012 সাল। বছরের বিপরীতে মান দেওয়া আছে 65, 80, 84, 75, 77, 71, 76, 74। তো ন্যূনতম বর্গ পদ্ধতিতে সরল রৈখিক প্রমাত্রা সমীকরণ স্থির করো। 2018 সালের প্রত্যাশিত মান কত হবে? 2000 সালের প্রত্যাশিত মান কত ছিল? 2010 সালের প্রকৃত ও প্রত্যাশিত মানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো একই রকম নিয়ম থাকবে, শুধুমাত্র এটা জোড় আর ওটা হচ্ছে বিজোড়। নিয়ম কারণ কিন্তু একই থাকবে। তো ধরি প্রদত্ত তথ্যের উপযোগী একটি লিনিয়ার প্রমাত্রা সমীকরণ y = a + bx 1 নম্বর সমীকরণ দিব। তো ওই যে বিজোড় আর জোড়ের সমীকরণ কিন্তু চেঞ্জ হয়নি, ওখানে যে সমীকরণ ছিল এখানে সেই একই সমীকরণ, শুধুমাত্র চেঞ্জ হবে এই জায়গাটা। সেটা হচ্ছে এখানে সময়কাল কয়টি? 8টি, যা কি জোড়, জোড় সাল। এখানে সময়কাল হচ্ছে 8টি, সেটা হচ্ছে কি জোড়। তাহলে সময়ের একক হবে কত? 1/2 বা হাফ বছর, 1/2 বা হাফ বছর। বিজোড়ের ক্ষেত্রে কি হয়েছিল? 1 বছর, আর এখানে জোড়ের ক্ষেত্রে সেক্ষেত্রে হাফ বছর। এবং এক্স এর মূলবিন্দু হবে 2টি সাল, এক্স এর মূলবিন্দু হবে 2টি সাল, 2008 সাল ও 2009 সাল। কেন? একটু ভালো করে খেয়াল করি, 2008 আর 2009 সাল এই দুইটা মূলবিন্দু বা মূল সাল কেন নিলাম? 2008, 2009, 2008-এর আগে কয়টি সাল আছে? 2005, 6, 7, 3টি সাল আছে। আর 2009-এর পরে কয়টি সাল আছে? 2010, 11, 12, 3টি সাল আছে। তাহলে আগেও 3টি সাল আছে, পরেও 3টি সাল আছে, মাঝের এই 2টি সাল 2008 আর 2009। ঠিক আছে? তো এই হচ্ছে মূলবিন্দু কত হবে? 2008 সাল এবং 2009 সাল। তাহলে আমরা এখানে নিলাম কি এক্স এর মূলবিন্দু 2008 ও 2009 সাল, আর বিজোড়ের ক্ষেত্রে একটা সাল শুধুমাত্র, সেটা আর কি আমরা সমাধান তো করেই আসলাম। আচ্ছা, গেল। যাওয়ার পরে এখন ন্যূনতম বর্গ পদ্ধতিতে এ ও বি এর মান নির্ণয়ের জন্য আরও 2টি সমীকরণ হবে, অর্থাৎ সামেশন ওয়াই ইকুয়াল এন এ প্লাস বি সামেশন এক্স 2 নম্বর সমীকরণ, সামেশন এক্স ওয়াই ইকুয়াল এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কয়ার 3 নম্বর সমীকরণ। ঠিক আছে? তো আগের সমীকরণ এই সমীকরণের কোনো চেঞ্জ নেই, চেঞ্জ শুধুমাত্র এই জায়গাটা, এই জায়গাটা খেয়াল করতে হবে জোড়ের ক্ষেত্রে আর বিজোড়ের ক্ষেত্রে। এখানে সময়কাল 8টি, সেটা আর কি জোড়, আর যদি বিজোড় হতো 7টি কিংবা 9টি বিজোড়। এখানে সময়ের একক 1/2 বছর, আর যদি বিজোড় হতো 1 বছর। আর এখানে এক্স এর মূলবিন্দু 2টা সাল, অর্থাৎ মাঝের 2টা সাল, মাঝের 2টা সাল। আর বিজোড়ের ক্ষেত্রে কি মাঝের সাল, মাঝের একটি সাল। ঠিক আছে?
তো এই যে চেঞ্জটুকু এইটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে পরে হচ্ছে যে দুইটা সমীকরণ আমরা এখানে ধরে নিতে হবে। নেওয়ার পরে বছর, এই যে বছর দিলাম, তারপর হচ্ছে এই যে ওয়াইয়ের মান দিলাম, তারপর এই যে এক্সের মান দিলাম, তারপর হচ্ছে এক্স স্কোয়ারের মান বের করলাম, তারপর হচ্ছে এক্স ওয়াইয়ের মান এখানে বের করলাম। তারপরে এই যে পূর্বের মতনই আমরা হচ্ছে কী করবো, ক্যালকুলেশন করে দেবো। এন এর মান হচ্ছে 8টি, তারপর সামেশন ওয়াইয়ের মান হচ্ছে 602 পাবো ক্যালকুলেশন করে, সামেশন এক্সের মান 0 পাবো, সামেশন এক্স স্কোয়ার মান আছে 168 পাবো, সামেশন এক্স এর মান 6 পাবো। খুব ভালো করে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, কেননা অঙ্কের মূল ভুল দিতে হয় হচ্ছে ক্যালকুলেশনে, তাছাড়া তো অন্য ভুল হওয়ার কথা নাই। তো এখন আসি 2 নম্বর সমীকরণ হতে পায়। তো 2 নম্বর সমীকরণ এখানে বসানোর পরে সামেশন ওয়াইয়ের মান 602 বসাই দিলাম, এর মান কত 8, এ থাকলো প্লাস বি থাকলো, সামেশন এক্স এর মান কত 0। তারপরে এটাকে ক্যালকুলেশন করে এর মান পাচ্ছি কত 75.25। আচ্ছা, তারপর আবার 3 নম্বর সমীকরণ হতে পাই সামেশন এক্স ওয়াই ইকুয়াল এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার মান কত 6 ইকুয়াল এর মান কত 75.25, সামেশন এক্স এর মান কত 0 প্লাস বি থাকলো সামেশন এক্স এর মান কত 168। এখন এটাও আগের মতন ক্যালকুলেশন করে দিই, দেওয়ার পর হচ্ছে বি এর মান কত পাচ্ছে 0.04। এ এবং বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল, ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স। তো ওয়াই ইকুয়াল 75.25 এর মান বসাই প্লাস বি এর মান 0.04 বসাই, এক্স থাকলো। তো ইহা নিলে একটি লিনিয়ার প্রমাত্রার সমীকরণ। তো দেখো, আগে বিজোড়ের ক্ষেত্রে সমাধান করলাম, এটা জোড়ের ক্ষেত্রে সমাধান করলাম। বিশেষ কোনো পার্থক্য আমরা দেখতে পেলাম না, শুধুমাত্র পার্থক্য ছিল কোনোটুকু, এই যে এইটুকু, তাছাড়া আগেরটা এটা একদম সেম টু সেম। এই যে লিনিয়ার প্রমাত্রার সমীকরণ এই পর্যন্ত সেম টু সেম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর পরের যে প্রশ্নগুলো আমরা সমাধান করব সেখান থেকে একটু চেঞ্জ হবে। সেটা কি, 2018 সালের প্রত্যাশিত মান কত হবে? 2018 সালের প্রত্যাশিত মান কত হবে? আমরা এক্স এর মান এখানে 19 পেলাম কি করে, একটু খেয়াল করি। 2018 সালের এক্স এর মান 19 কেন হলো একটু খেয়াল করি, এবং 2018 সাল আমাদের প্রশ্নের দিকে একটু খেয়াল করি। সর্বশেষ যে সালটা সেটা হচ্ছে 2012 সাল, আর তার এক্স এর মান কত 7। এখন হিসাব করো 2012 সালের পর থেকে 2018 সাল পর্যন্ত, 13, 14, 15, 16, 17, 18 সাল। এখন এক্স এর মান 2012-তে কী দেওয়া আছে 7, আর এটা যেহেতু জোড় তো এটা 2 একক করে বাড়তে থাকবে, তাহলে 7-এর পরে কত হবে 9 হবে, তারপর কত হবে 11 হবে, তারপর কত হবে 13 হবে, তারপর কত 15, তারপর 17, তারপর কত 19। অর্থাৎ 2018 সালে যে আমাদের এক্স এর মান কত পাচ্ছি 19 পাচ্ছি, অর্থাৎ 2 একক করে ধনাত্মক অনুসারে বৃদ্ধি পাচ্ছে। এই হিসাব নিকাশগুলো আমরা একটু ভালো করে নিব। তো 2018 সালের এক্স ওয়ান 19 হলে প্রত্যাশিত মান হবে ওয়াই ইকুয়াল 75.25 প্লাস 0.04 এক্স, অর্থাৎ লিনিয়ার প্রমাত্রার যে সমীকরণ পাচ্ছি এই সমীকরণ এখানে বসাবো। বসানোর পরে এই যে এক্স এর মান 19 পেয়েছি আমরা হিসাব করে, তো 19 বসে ক্যালকুলেশন করে দেবো 76.01 হলো। তারপরে 3 নম্বর যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে 2000 সালের প্রত্যাশিত মান কত ছিল। 2000 সাল, একটু খেয়াল করি 2000 সাল কিন্তু এটা। তো এখানে কত আসছে এক্স এর মান -17 আসছে। তো 2000 সাল শোন -17 কেন আসলো, তো আমরা একটু হিসাব করে দেখে আসি যে -17 কেন হলো। এখানে কিন্তু আমাদের সালটা শুরু হয়েছে কত 2005 সাল থেকে, আর আমাদের প্রশ্নে বলছে কি 2000 সালে প্রত্যাশিত আয় কত ছিল। তো 2005 সালের আগে পূর্বের সালগুলো কত হবে, এখন 2005-এর আগে 2004, তারপর 2003, 2002, 2001, 2000 সাল। তো 2005 সালের এক্স এর মান কত -7। এখন যত আমরা পিছায় যাব তখন কি হবে, -2 করে বৃদ্ধি পেতে থাকবে। তো 2005 সালের এক্স এর মান যদি -7 হয় তাহলে 2004 সালের এক্স এর মান কত হবে -9, 2004-এর পর কত 3 সালের কত হবে -11, তারপর 2003-এর পর কত আসছে 2002 কত হবে -13। তারপরে এইভাবে পর্যায়ক্রমে আমরা কি করব 2 করে বাড়াতে থাকবো। তো বাড়াইয়ে আমরা 2000 সাল পর্যন্ত যাব, তো তার মান পাবো হচ্ছে -17। এই হচ্ছে কত কই সেটা, এই যে -17, ঠিক আছে -17। এখন এই যে এক্স এর জায়গায় -17 বসে ক্যালকুলেশন করে দেবো, তারপর এই যে 74.57 পাবো, 57 পাবো। তারপর 4 নম্বর প্রশ্ন বলছে কি 2010 সালে হচ্ছে প্রকৃত মান এবং প্রত্যাশিত মানের মধ্যে পার্থক্য দেখাতে বলছে।
2010 সাল, হ্যাঁ প্রশ্নে তো বলছে 2010, দেখি কি বলছে। হ্যাঁ 2010 সালে প্রকৃত মান ও প্রত্যাশিত মানের মধ্যে পার্থক্য বের করো। তো 2010 সালের প্রকৃত মান কত দেওয়া আছে? 71 দেওয়া আছে, 71 দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে বসাই 2000 সালের 2010 সালের প্রকৃত মান হচ্ছে 71, আর 2010 সালের x সমান কত? 3 হলে প্রত্যাশিত মান হবে y ইকুয়াল, এই যে লিনিয়ার প্রবণতার সমীকরণটা এখানে বসাই, বসানোর পরে x এর জায়গায় 3 বসাই, বসানোর 75 দশমিক কত পাচ্ছি? 37। তাহলে 2010 সাল হবে, এখানে 2003 না 2010 হবে, একটু ভুল করেছি মনে হচ্ছে, এটা একটু সংশোধন করে নাও, 2003 ছিল 2010 হবে। তো 2010 সালে প্রকৃত উৎপাদন এবং প্রত্যাশিত উৎপাদনের মধ্যে পার্থক্য, প্রকৃত কত আছে? 75.37, আর হচ্ছে সরি প্রত্যাশিত মান কত আছে? 75.37, আর প্রকৃত কত আছে? 71। তো এটা যদি আমরা বিয়োগ করি তো কত পাবো? 4.37 পাবো, 4.37 পাবো। তো এই হচ্ছে আমাদের 22 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে বিজোড়ের ক্ষেত্রে গেল, জোড়ের ক্ষেত্রে গেল, শুধুমাত্র একটু হিসাব নিকাশটা ক্লিয়ার করে রাখবা, দেখবা যে অঙ্ক সব হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসি, এই যে এখান থেকে শুরু ভিন্ন টাইপের আরেক ধরনের অঙ্ক, সেটা হচ্ছে মাসিক প্রমতার সমীকরণ। ঠিক আছে, তো এই অঙ্কটা বোঝাই দিলে মোটামুটি এর পরে যতগুলো অঙ্ক আছে সবই আমরা বুঝতে পারবো। তো এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা জানাও সবাই, দেখি কার কি অবস্থা। জোড় বিজোড়ের ক্ষেত্রে এটা কি বুঝতে পারছি আমরা হিসাব নিকাশ? আচ্ছা 23 নম্বরে যাই। একটি কালীন সারির তথ্য দেওয়া হলো, বছর হচ্ছে 1985 সাল থেকে 1991 সাল, উৎপাদন 1000 টনে দেওয়া আছে 77, 88, 94, 85, 91, 98, 90। 1 নম্বর প্রশ্ন বলছে কি? সরল রৈখিক প্রবণতার সমীকরণ নির্ণয় করো। ঢাকা 7 কলেজে 2021 সালে কিন্তু এই প্রশ্নটা আসছিল। তারপরে কি বলছে? 1994 সালে প্রত্যাশিত উৎপাদনের পরিমাণ কত হবে? তারপরে মাসিক প্রবণতার সমীকরণ নির্ণয় করো। 1989 সালের মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন কত হবে? এখন নতুন প্রশ্ন আসছে এই দুইটা, প্রথম দুইটা কিন্তু আমরা সমাধান করতে পারবো আশা করি, এই দুইটা নিয়ে সমস্যা না। সমস্যা এখন নতুন করে তৈরি হয়ে গেল এই যে মাসিক প্রবণতার সমীকরণ নির্ণয় করা এবং একই সাথে 1989 সালের মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন কত। তো আমরা জানি কি 1 বছর সমান কত? 12 মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস। তো প্রথম যে দুইটা প্রশ্ন, সেই দুইটা প্রশ্ন কিন্তু আমরা পারবো, এটা আমাকে না করাই দিলেও হবে, কিন্তু 3 আর 4 এই দুইটা আমাকে এখন করাতে হবে। পরে 5 নম্বর প্রশ্নটা দেখি, অর্থাৎ এই একটা প্রশ্ন থেকে সব সমাধান করে দেব। 1990 সালের অক্টোবর মাসের প্রত্যাশিত উৎপাদন কত? এই যে মাসের কথা যেহেতু বলছে, তো মাসের কথা বললে কিন্তু আমাদের মাসিক প্রমত্ত সমীকরণ নির্ণয় করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু আমরা এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মাসের প্রত্যাশিত উৎপাদন কত হবে সেগুলো আমরা বের করতে পারবো। তারপর একই সাথে বলছি কি 1986 সালের ফেব্রুয়ারি মাসের প্রত্যাশিত উৎপাদন কত? এটা জাতীয় বিষয় 2006, 2018 সালেও আসছিল। একই প্রশ্ন জাতীয় ইতিহাস আসছে 2006, 2018, আর ঢাকা 7 কলেজে আসছে 2021 সালে। তো প্রশ্ন তো এখানে অনেকগুলো আছে, তো এতগুলো প্রশ্ন তার পরীক্ষায় আসে না। পরীক্ষায় মাস্ট আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে সরলরৈখিক প্রমত্ত সমীকরণ, এটা তো বের করতেই হবে প্রত্যেকটা অঙ্কে। তার সাথে দেখেছে হালকা পাতলা 2-3টা প্রশ্ন অ্যাড করতে পারে, বেশিরভাগই এখন সরলরৈখিক প্রমত্ত সমীকরণ নির্ণয় করো এটা বলছে, সাথে হচ্ছে দেখা যাচ্ছে 1994 সালে প্রত্যাশিত উৎপাদনের পরিমাণ কত, এইরকম টাইপের প্রশ্ন দিয়েছে, অথবা মাসিক প্রবণতা সমীকরণ নির্ণয় করো। অতিরিক্ত 3-4টার বেশি কখনোই দেয় না। আচ্ছা, তারপর হচ্ছে প্রবণতার মান নির্ণয় করো। হ্যাঁ, প্রবণতার মান নির্ণয় করো। দীর্ঘমেয়াদী প্রবণতা দূর করো। প্রবণতা দূর করার পর কালীন সারির কী কী উপাদানের প্রভাব থাকে। তো এই বিষয়গুলো আমরা একে একে দেখবো সব। 1 আর 2-এর যে প্রশ্ন সেটা আশা করি সমাধান করতে পারবো। পরের যে প্রশ্নগুলো সেগুলো প্রত্যেকটাই নতুন নতুন আসছে, তো নতুন আসলেও আমরা যেহেতু নিয়ম দেখে আসছি সেই নিয়মের মধ্যেই কিন্তু করব। আচ্ছা, সমাধান ধরেই প্রদত্ত তথ্যের উপযোগী একটি লিনিয়ার প্রবণতা সমীকরণ হচ্ছে y = a + bx, 1 নম্বর সমীকরণ। আগেও যা করেছি এখনও তাই করব। এখানে সময়কাল হচ্ছে 7টি, বিজোড়, সময়ের একক হচ্ছে 1 বছর, x এর মূলবিন্দু হচ্ছে 1988 সাল, অর্থাৎ প্রশ্নে কিন্তু প্রশ্ন অনুসারে করতে হবে। হ্যাঁ, প্রশ্ন অনুসারে করতে হবে। প্রশ্নে যদি এখন হচ্ছে
2015 সাল থেকে 2022-24 সাল পর্যন্ত শুরু করে, তো 2022 থেকে 2015-24 সাল এটা নিয়ে করব। আর এই প্রশ্নগুলো যেহেতু অনেক আগের, তো সেটা আগে কিন্তু 1985 থেকে 2002, 2001, 1991 এইভাবে দেওয়া ছিল। তো যেখানেই থাকুক না কেন এটা কোনো বিষয় না, আমরা যে নিয়মকানুন পারি আশা করি পারবো। তো এখানে এক্স এর মূল বিন্দু কত? 1988 সাল। তাহলে ন্যূনতম বর্গ পদ্ধতিতে এ ও বি এর মান নির্ণয়ের জন্য আরও দুইটি সমীকরণ হবে। সমীকরণ দুইটা এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে বছরের কলাম দিলাম প্রথমে, তারপর হচ্ছে ওয়াই এর মান দিলাম, তারপর হচ্ছে এক্স এর মান দিলাম, তারপর হচ্ছে এক্স স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে এক্স ওয়াই। তো মোটামুটি আমাদের প্রথম প্রশ্নে এই 5টি কলাম লাগবে। আর এই যে দুইটা কলাম লাস্টে দেখতে পাচ্ছ, ওয়াই বার ইকুয়াল 89 প্লাস কত 2x, তারপর ওয়াই মাইনাস ওয়াই বার, এটা কিন্তু পরে লাগবে। পরে লাগবে কোনটা? পরে এই যে 7 আর 8 নম্বর প্রশ্নের সমাধান করার জন্য ওইটা লাগবে। 7 আর 8 নম্বর প্রশ্ন আমরা কিন্তু এই কলমের মাধ্যমে সমাধান করছি, ওইটার হিসাব পরে, আগে প্রথমে হিসাব করে নিই, ঠিক আছে? তো এখন 2 নম্বর সমীকরণ হতে পায়, তো আগের মতনই আমরা হচ্ছে এর মানটা বের করে ফেলবো, একই সাথে 3 নম্বর সমীকরণ হতে পায়, বি এর মানটা বের করে ফেলবো। করলাম, করার পরে এ আর বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, করার পরে এটাই হচ্ছে আমাদের লিনিয়ার প্রমত্ত সমীকরণ, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সমাধান। আগে যেভাবে সমাধান করছি সেম টু সেম সেইভাবে এটা সমাধান করলাম। করার পরে 2 নম্বর প্রশ্নে আসি যে 1994 সালের এক্স সমান 6 হলে প্রত্যাশিত উৎপাদন কত হবে? 1994 সাল। তো 1994 সাল এক্স সমান কত? 1991 সালে এক্স এর মান কত? 3। তাহলে 1994 সালে কত হচ্ছে এক্স এর মান? 6 হচ্ছে। তাহলে এক্স এর জায়গায় 6 বসাই দিলাম, দেওয়ার পরে 101,000 টন পেলাম। 2 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। তো 1 আর 2 তো সহজ ছিল। কেন সহজ ছিল? আগে 3টা অঙ্ক কিন্তু আমরা সমাধান করছি। এবার 3 থেকে শুরু, ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক। তো এখানে যদি আমরা মাসিক প্রমত্ত সমীকরণটা নির্ণয় করে ফেলতে পারি, তখন কিন্তু আমরা খুব সহজে একের পর এক সমাধান করতে পারবো। তো মাসিক প্রমত্ত সমীকরণের ক্ষেত্রে আমি কিন্তু দুইটা সূত্র দেখিয়েছিলাম, একটা হচ্ছে জোড়ের ক্ষেত্রে, একটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে। এই প্রশ্নে যেহেতু আমাদের হচ্ছে বিজোড়, তো সেক্ষেত্রে আমরা বিজোড়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো মাসিক প্রবণতার সমীকরণ নির্ণয়, তো আমরা জানি মাসিক প্রবণতার সমীকরণের সূত্র কি? বিজোড়ের ক্ষেত্রে ওয়াই এম ইকুয়াল এ বাই 12 প্লাস বি ব্র্যাকেট রাখবো এক্স প্লাস 0.5 ব্র্যাকেট শেষ বাই হচ্ছে কত 144। এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র। এখন এখানে এর মান কত? 89, নিচে 12 থাকবে। এর মান কিন্তু আমরা এই যে 2 নম্বর সমীকরণ থেকে যেটা আর কি পাইছি ওইটা 89/12 প্লাস 2 বি এর মান কত? 3 নম্বর সমীকরণ থেকে পাইছিলাম হচ্ছে বি এর মান হচ্ছে 2। এক্স এর জায়গায় থাকবে 0.5, 0.5 এর জায়গায় থাকবে, নিচে 144, 144 এর জায়গায় থাকবে, থাকলো। থাকার পরে 89/12 7.417 প্লাস 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 দেওয়ার পরে এখন এদের 2/144, 2/144 করলে 0.014 আসবে। 2/144 করলে 0.014 আসবে। আর এই যে এক্স প্লাস 0.5 থেকে যাচ্ছে না, এই ব্র্যাকেটের সাথে আমরা এক্স প্লাস 0.5 রেখে দিলাম। দেওয়ার পরে পরবর্তী লাইনে আসি। পরবর্তী লাইনে হচ্ছে 7.417 এটা থাকলো, প্লাস 0.014 দিয়ে যদি এক্সকে গুণ করা হয় তো 0.014 এক্স হয়। তারপরে এই যে প্লাস থাকলো 0.014কে যদি 0.5 দ্বারা গুণ করা হয় তো 0.007 হয়, হলো। হওয়ার পরে এটা এখন যোগ করি, 7.417 যোগ 0.007 যোগ করলে 7.424 পাবো। আর এই যে 0.014 এক্স এটা এখানে থাকবে। তো এটাই হচ্ছে আমাদের এখন কি মাসিক প্রবণতার সমীকরণ। মাসিক প্রবণতার সমীকরণ কত পেলাম? 7.424 প্লাস 0.014 এক্স, এটা। এখন 1988 সালের মূলবিন্দু জুলাই মাস এবং সময়ের একক 1 মাস হিসেবে, সময়ের একক 1 মাস হিসেবে এই নোটটা আমাদেরকে এখন মাথায় রাখতে হবে, যেটা আর কি আমরা নিয়মের মধ্যে দেখে আসছিলাম যে এখানের মূলবিন্দু কত সাল? 1988 সাল। তো 1988 সালের মূলবিন্দু হচ্ছে কি মাস? জুলাই মাস। প্রথমেই বলছিলাম এখানে হচ্ছে আমরা জুলাই মাসটা ধরবো, 1 জুলাই, ঠিক আছে, জুলাই মাস। এবং সময়ের একক 1 মাস হিসাবে, সময়ের একক কি হবে? 1 মাস হিসেবে ধরতে হবে। তো এখানে এখন আমরা কি করব? 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নের সমাধান কিন্তু শেষ, মাসিক প্রবণতার সমীকরণ নির্ণয় করা শেষ। আর মাসিক প্রবণতার সমীকরণের পরে কিন্তু আমরা এই যে
বিভিন্ন মাস বলছে না, ওই মাসের আলোকে আমরা এই প্রবণতা সমীকরণ থেকে কিন্তু আমরা নির্ণয় করব। তো 4 নম্বর প্রশ্নে বলছে কি 1989 সালের মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন কত হবে। এটা কিন্তু প্রশ্নে বলছিল 1989 সালে মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন কত হবে। তো এখানে x=8 কীভাবে হলো একটু হিসাব করি। x=8 কীভাবে হলো, আমাদের মূল বিন্দু কত 1988 সাল। 1988 সালে মূল বিন্দু হচ্ছে কি মাস, জুলাই মাস, জুলাই মাস। আর এখানে 1989 সালের কোন মাসের কথা বলছে, মার্চ মাস। 1989 সালের কোন মাসের কথা বলছে, মার্চ মাস। তো এখন আমরা হিসাব করা শুরু করি। আমাদের মূলবিন্দু কিন্তু মূলবিন্দু জায়গায় ঠিক রাখতেই হবে, রেখে ওখান থেকে হিসাব নিকাশ শুরু করব। তো এই যে ডান পাশে একটা ছকে দেখতে পাচ্ছ নোট আকারে বা রাফ আকারে, 1988 সালের মূলবিন্দু কি, জুলাই মাস। এইটা মাথায় রাখো যে প্রত্যেকটা সালের মূলবিন্দু হবে কি, জুলাই মাস, এবং সময়ের একক হবে কি, 1 মাস করে, 1 মাস করে ধরতে হবে। তো থেকে 1989 সালের মার্চ মাস পর্যন্ত x=8 কীভাবে হলো একটু হিসাব করো। 1988 সালের মূলবিন্দু কি, জুলাই মাস। আর আমাদের যেতে হবে কোন পর্যন্ত, 1989 সাল। 88 পরে তো 89 সাল, আর সেটা কোন মাসে যেতে হবে, মার্চ মাস পর্যন্ত যেতে হবে। তো মূলবিন্দু যেহেতু জুলাই মাস, তো এই বিজয়ের ক্ষেত্রে জুলাই মাসটা বাদ থাকবে, আগস্ট থেকে শুরু করতে হবে। তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে আমরা হচ্ছে 1988 সালের মাস পাচ্ছি কয়টা, 5টা। এবার 1989 সালের মার্চ মাস পর্যন্ত যাব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে কত হলো মোট, মোট আছে 8 মাস। এক্সের মান কত পেলাম, 8। মানে 1988 সালে 5 মাস, জুলাই মাস, মূলবিন্দু কিন্তু জুলাই মাস, কিন্তু যখন আমরা হিসাব করব জুলাই মাসটা বাদ দিয়ে রাখবো, রাখার পরে আগস্ট থেকে হিসাব করব, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 1988 সালের মূলবিন্দু থেকে শুরু হয়েছিল, তো আমরা হচ্ছে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আসলাম, 5 মাস। এইবার 1989 সালের মার্চ মাস পর্যন্ত যাব। তাহলে 1989 সালের মার্চ মাস পর্যন্ত যেতে হলে আমাদের জানুয়ারি থেকে শুরু করতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে 3 মাস। তাহলে এই 5 আর ওই 3 কত হয়, 8 মাস। তাহলে এই হচ্ছে x= কত, 8। তাহলে আমরা এই যে 1989 সালের x=8 হলে মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন হবে, এই যে x এর জায়গায় 8 বসাবো। এখন কোন সমীকরণ বসাবো, যেহেতু আমরা মাসিক প্রবণতার মান বের করছি, তাহলে এই যে মাসিক প্রবণতার যে সমীকরণটা আছে, এই সমীকরণে x এর মানটা বসাবো। ঠিক আছে, এখন কিন্তু আর ওই লিনিয়ার প্রবণতার সমীকরণ বসাতে পারবো না। ওটা হচ্ছে কি বাৎসরিক, বছর হিসাবে, আর এটা হচ্ছে মাসিক হিসাবে। তো 1989 সালের x=8 হলে মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন হবে ym = 7.424 প্লাস 0.014 x। এই x এর জায়গায় এখন 8 বসাই দেব। আবারও বলছি, আমাদের এই অঙ্কের মূল বিন্দু বা মূল সাল, মাঝের যে সালটা ছিল সেটা হচ্ছে 1988 সাল, আর তার মূল বিন্দু হচ্ছে জুলাই মাস। তার মূল বিন্দু হচ্ছে কি, জুলাই মাস। এখন 1988 সালের মূল বিন্দু যদি জুলাই মাস হয়, আর এখান থেকে কিন্তু আমাদের হিসাবটা শুরু করতে হবে। আর আমাদের প্রশ্নে বলছে কি 1989 সালের মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন কত হবে। তাহলে আমাদের মূল বিন্দু কত, 1988 সাল, ভালো করে খেয়াল করো। আর এর মূল বিন্দু কত, জুলাই মাস। তো যখন আমরা হচ্ছে গুণা শুরু করব, তখন জুলাই মাসটা বাদ দিব, বাদ দেওয়ার পরে আগস্ট থেকে শুরু করব। তো 1988 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস গেল। তারপর 1989 সালের মার্চ মাস পর্যন্ত যেতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই হচ্ছে 8 মাস। তারপরে হাতের কোয়ার গুণও পেয়ে যাবে, অথবা কলম দিয়ে খাতায় খুঁচা মেরে মেরে গুণও সেটাও পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই যে এক্সের মান পেলাম কত, আচ্ছা 8। 8 বসিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করে দিই, 7.534 টন। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। আর 5 নম্বর প্রশ্নে আসি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এই সময় তো অনেক হয়ে গেল, 1 ঘন্টা 9 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্নটা সমাধান করে আমরা শেষ করব। দরকার হয় আরেকটা ক্লাস নিব, প্রত্যেকটা অঙ্ক যদি প্র্যাকটিক্যালি দেখাতে হয় তো আরেকটা ক্লাস নিব, সমস্যা নেই। তা
এই প্রশ্নের যতগুলো অঙ্ক আছে এগুলো শেষ করে পরবর্তী দিনে আরেকটা ক্লাস নিব না। আমরা যেন একদম খুঁটিনাটি প্রত্যেকটা শিখতে পারি ভেঙে ভেঙে সেই হিসাবে কিন্তু করব। মূল বিষয় কিন্তু ওই একটাই ছিল, ওই একটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে মাসিক প্রমোচন সমীকরণ চলে আসছে, এই মাস থেকে এই মাসের হিসাবটা কত হবে, এইগুলো কিন্তু আমি এখানে হাতে ধরে ধরেই দেখাই দেবো, যেন পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তো 5, 6, 7, হ্যাঁ, তো এই 23-এর সম্পূর্ণটা করে আমরা ক্লাস শেষ করব। আচ্ছা, 5 নম্বরে আসি। 5 নম্বর হচ্ছে 1990 সালের 1=27 হলে 1=27 কীভাবে হলো, ওই হিসাব করতে হবে, হিসাব করে বের করতে হবে, 87 আসবে না। তো 1990 সালের 1=27 অক্টোবর মাসের প্রত্যাশিত উৎপাদন কত? তো প্রশ্নটা ছিল 1990 সালের অক্টোবর মাসের প্রত্যাশিত উৎপাদন কত হবে। 1990 সালের অক্টোবর মাসের প্রত্যাশিত উৎপাদন কত হবে, এটাই হচ্ছে প্রশ্ন ছিল। তো আমরা এখানে 1=27 কীভাবে পেলাম, এই যে এখানে হিসাব করো। 1988 সাল কিন্তু আমাদের মূল সাল ছিল, মূল বিন্দু ছিল, আর তার হচ্ছে জুলাই মাস, মূল বিন্দু কী ছিল, জুলাই মাস। তো 1988 সালের জুলাই মাস থেকে শুরু করে আমরা 1990 সালের এক্সের মান কত, 27 পর্যন্ত গেলাম। তো হিসাব করে কিন্তু 27 পেলাম। তোমরা একটু হিসাব করা শুরু করো। 1988 সালের মূল বিন্দু জুলাই মাস, তাহলে জুলাই মাস বাদ দাও, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস পেলাম হচ্ছে 1988 সালে। আর আমাদের বলছে কি 1990 সালের অক্টোবর মাস পর্যন্ত, অক্টোবর, তাহলে 1988 সালের 5 মাস পেলাম। 1989 সাল কত, 12 মাস, তাহলে 5 আর 12 কত, 17। এইবার 17, এবার 1989 পরে কত, 1990 সাল, আর সেটা কোন মাস পর্যন্ত যাব, অক্টোবর পর্যন্ত যাব, অক্টোবর। তাহলে অক্টোবর পর্যন্ত গেলে কত, 10 মাস, তাহলে এই 17 আর 10 কত, 27। তাহলে এই হচ্ছে এক্সের মান কত, 27। আবার বলছি 1990 সালের অক্টোবর মাসের প্রত্যাশিত উৎপাদন কত, এটাই ছিল আমাদের প্রশ্ন। আর আমাদের হচ্ছে মূল বিন্দু কত, 1988 সালের মূল বিন্দু কি, জুলাই মাস। তো বিজয়ের ক্ষেত্রে আমরা যখন হিসাব করব তখন হচ্ছে জুলাই মাসটা বাদ দিয়ে রেখে আগস্ট থেকে হিসাব করা শুরু করব। তো 1988 সালের পরবর্তী যে মাসগুলো আছে সেটাকে যদি আমরা হিসাব করি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস পাই। তারপরের যে বছরটা আসে 1989 সাল, তো 12 মাসে 1 বছর, তাহলে 12 মাস, তো 12 আর এই 5 কত হয়, 17। আর তারপরের সাল কত, 1990। তো 1990 সালের কোন মাস পর্যন্ত যেতে বলছে, অক্টোবর মাস। তো অক্টোবর মাস কোথায়, 10, তারপরে নভেম্বর 11, ডিসেম্বর কত, 12। তাহলে এই 10 আর এই 17 যোগ করলে কত হয়, 27 হয়। তাহলে এই হচ্ছে এক্সের মান কত, 27। তাহলে এই যে মাসিক প্রবণতার সমীকরণ যেটা আছে সেই সমীকরণটা আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা এক্স থেকে 27 বসিয়ে দেবো, তারপরে এই যে 7.802 টন, এটাই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, এটা গেল। এখন ঋণাত্মকের দিকে আসি, ধনাত্মকটা আমরা পারবো। হ্যাঁ, ঋণাত্মকের ক্ষেত্রে আসি, -29 পর্যন্ত। ঋণাত্মকের হিসাব করাটা একটু জটিল, তারপরেও যদি আমরা বুঝে বুঝে করি তো আশা করি সমস্যাটা থাকবে না। তো 1986 সালের x=-29 হলে প্রশ্নটা ছিল কি সেটা আগে বলি। 1986 সালের ফেব্রুয়ারি মাসের প্রত্যাশিত উৎপাদন কত হবে। 1986 সালে ফেব্রুয়ারি মাসের প্রত্যাশিত উৎপাদন কত হবে। তো 1900 কত বলছে, 86 সাল বলছে, কিন্তু আমাদের প্রশ্ন শুরু হয়েছিল কত সাল থেকে সেটা আগে খেয়াল করতে হবে। তো প্রশ্ন শুরু হয়েছিল, একটু খেয়াল করি, 1985 সাল, 1985 সাল। আর আমাদের মূল বিন্দু কত, 1988 সাল, 1988 সাল। তাহলে এটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে না, উপরের দিকে যাচ্ছে। 1986 সাল যেহেতু বলছে, তো 1986, আর আমাদের মূল বিন্দু হচ্ছে 1988। তো সেটা এখন কী করতে হবে, উপরের দিকে যেমন যাচ্ছে ঋণাত্মক অনুসারে এক এক করে প্রত্যেকটা মাস বাড়তে থাকবে। তো আমরা এখানে হিসাব করি যে 1986 সালের x=-29 কেন পেলাম, কীভাবে পেলাম। তো 1986 সালের ফেব্রুয়ারি মাস বলছে। হ্যাঁ, তো সেটা আমরা 1986 সালের ফেব্রুয়ারি বলছে, তাহলে 1986 জানুয়ারি আর ফেব্রুয়ারি 2 মাস নিয়ে নাও। তারপরে যে সালটা আছে কত, 1985, 1985, 1985 থেকে 12 সাল, 12 মাস নাও, 12 আর 2 কত, 14। তারপরে কত, 1900 তোমার হচ্ছে 85 পর 84, এখানে কয় সাল নেবা, এখানে হচ্ছে 12 সাল নাও, 14 আর 12 কত, 26,
26 আর এখানে কত তোমার হচ্ছে 1986 হচ্ছে মূলবিন্দু, তাহলে এখানে কত পাচ্ছি? 5টা পাচ্ছি। কেমন হলো হিসাবটা? আচ্ছা, যাই হোক, নিচের দিকে যাওয়া যাক। হ্যাঁ, x=-29 এটা কীভাবে হলো? আচ্ছা, 1986 সালের ফেব্রুয়ারি মাস থেকে 1988 সালের মূলবিন্দু জুলাই মাস পর্যন্ত কত? -29। আচ্ছা, -29 কীভাবে পেলাম একটু বলি। 1988 সাল কিন্তু মূলবিন্দু, ঠিক আছে? 1988 সাল কিন্তু মূল বিন্দু। এখন কি করব? নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যেতে হবে। তো নিচের দিকে গেলে আমরা কি পাচ্ছি? আচ্ছা, মূলবিন্দু কোথায়? জুলাই মাস, জুলাই মাস। তো জুলাই মাসের আগে কত? মে, জুন মাস, তার আগে কত? মে মাস, তার আগে কত? আচ্ছা, মার্চ, সরি এপ্রিল, তার আগে কত? মার্চ, তার আগে কত? ফেব্রুয়ারি, তার আগে কত? জানুয়ারি। এইভাবে পিছনের দিকে চলে যাব। এইভাবে কি করব? পিছনের দিকে চলে যাব। তো আমরা 1986 সাল থেকে 1986 সালের ফেব্রুয়ারি মাস থেকে 1988 সালের জুলাই মাস পর্যন্ত -29 পাবো, 29 পাবো। তো একটু হিসাব করি, এখানে 1988 এইটা, তারপরে কত? 1988 আর 86, 1987। তো 1987 মনে করি ফুল 12 মাস, ফুল হচ্ছে 12 মাস, 12 মাস। আর এখন এইটার আমরা পিছিয়ে চলে যাচ্ছি কোথায়? জুলাই মাস তো আমাদের মূলবিন্দু, তার আগে কত? জুন মাস, তার আগে কত? হচ্ছে মে, তার আগে কত? মের আগে হচ্ছে তোমার এপ্রিল, তার আগে কত? মার্চ, তার আগে কত? ফেব্রুয়ারি, তার আগে কত? জানুয়ারি। তো 6, 6 আর 12 কত? 6 আর 12 হচ্ছে 18 হলো। এখন 1986 সালে কি বলছে? ফেব্রুয়ারি মাস। তো ওই যে ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে নিচে দিকে চলে যাও। তো 18 মাস যেহেতু চলে আসছি, তো ডিসেম্বরের পর থেকে দেখো ওই ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব করে 10 হবে। ডিসেম্বর, তারপর কত? নভেম্বর, তারপর কত? অক্টোবর, তারপর কত? সেপ্টেম্বর। তো এইভাবে আমরা পিছন দিকে চলে যাই, যার পরে ফেব্রুয়ারি পর্যন্ত দেখো হিসাব করে 10 মাস আসবে। তাহলে এই হচ্ছে তোমার কত? 10 না, 11 মাস আসবে। তাহলে এই হচ্ছে 18 মাস, আর ওই হচ্ছে 11 মাস। তাহলে কত হবে? টোটালে 29 মাস। তো এই হচ্ছে -29। আবারও বলছি, বিষয়টা ক্লিয়ার করে দিই একদম, যে 1986 সালের ফেব্রুয়ারি মাস থেকে 1988 সালের মূলবিন্দু জুলাই মাস পর্যন্ত x=-29। তো আমরা জানি কি 1988 সালের মূলবিন্দু কি? জুলাই মাস, জুলাই মাস, জুলাই মাস। যখন আমরা হিসাব করছি কি করছি? জুলাই মাসটা বাদ দিয়ে রেখে যখন আমরা ধনাত্মক দিকে যাচ্ছি, আগস্ট থেকে শুরু করছি। আর এখন যেহেতু আমরা ঋণাত্মক দিকে যাব, তো জুলাই মাসটা বাদ দিয়ে রেখে ঋণাত্মক দিকে কি? জুন মাস, তারপর হচ্ছে কি? মে, তারপর হচ্ছে এপ্রিল, তারপর হচ্ছে মার্চ, তারপর হচ্ছে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে জানুয়ারি। এই মাসে কত পাচ্ছি? 1988 সালের, যেটা আছে আর থেকে আমাদের মূল সাল, সেটার হচ্ছে মান পাচ্ছি কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস। 5 আর 1 6, জুন, 6 মাস, 6 মাস। এবার 1987 সাল, 87 সালের 12 মাস। তাহলে 12 আর এই 6 কত? 18 মাস। আর 1986 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসবো। তাহলে ডিসেম্বর, তারপর হচ্ছে নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, তারপর হচ্ছে কি জুলাই, জুন, তারপর হচ্ছে জুনের পরে কি? এপ্রিল, এপ্রিলের পরে কি? ফেব্রুয়ারি। কত আসছে? 11। তাহলে এই 18 আর 11 কত হয়? 29। 18 আর 10 28, আর 1 কত? 29। তাহলে এই হচ্ছে 1986 সালের এক্সের মান হচ্ছে -29। -29। একটু উল্টা দিকে হিসাব করতে করতে যাবা খাতায়, একটু উল্টা দিকে খাতায় হিসাব করতে করতে চলে যাবা, যে আমাদের মূলবিন্দু হচ্ছে জুলাই মাস। এই জুলাই মাসের পূর্বে উল্টা করে হিসাব করতে করতে চলে যাবা, যাওয়ার পরে 1986 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাবা, ঠিক আছে? যার পরে দেখবা যে এখানে আমরা হচ্ছে কত পাচ্ছি? 11 পাচ্ছি, 11 পাচ্ছি। হ্যাঁ, তো
তো এই 11 আর ওই 6 আর ওই 12 টোটালে হয় 29। তাহলে এক্স এর মান এখন কি বসাবো? 29, -29 বসিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করে দেবো। একটু খাতায় একটু হিসাব করে নিকাশ করে নেবা, মাইনাস করে উপরের দিকে -1 করে বৃদ্ধি করতে থাকবা, দেখবা যে এই 29ই আসবে না। তো এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এইবার 7 নম্বর প্রশ্নে আসি, যে প্রমতের মান নির্ণয় করো। ঠিক আছে, প্রমতের মান নির্ণয় করো। তো এক্সে প্রতিটি মান প্রমতার সমীকরণে বসিয়ে প্রমতের মান নির্ণয় করি। ছকের 6 নম্বর কলামে প্রমতের মান নির্ণয় করা হয়েছে। ছকের হচ্ছে 6 নম্বর কলামে প্রমতের মান নির্ণয় করা হয়েছে। তো একটু ভালো করে খেয়াল করো, প্রমতের মান নির্ণয়, এক্সের প্রতিটি মান আমরা যে এক্সের বিভিন্ন তথ্যমান পেয়েছি সেই মানগুলো কী করবো? প্রমতার সমীকরণে বসাবো। বসানোর পরে হিসাব নিকাশ করে আমরা হচ্ছে মান পাবো, সেই মানটা ছকের 6 নম্বর কলামে বসাবো। ওটাই হচ্ছে আমাদের প্রমতার মান। তো দেখি সেখানে চলে যাই। তো এই যে প্রমতার মান ওয়াই প্রাইম সমান প্রমতার সমীকরণ কত? প্রমতার সমীকরণ দিকে একটু খেয়াল করি। এই হচ্ছে প্রমতার সমীকরণ। প্রমতার মান যেহেতু বের করব, তো 79.2x, কই লিনিয়ার প্রমতার সমীকরণের মান কত ছিল? y ইকুয়াল 89.2x, এটা ছিল y ইকুয়াল 89.2x, এইটা ছিল হচ্ছে আমাদের প্রমতা, লিনিয়ার প্রমতার সমীকরণ। তো এখন প্রমতার মান যেহেতু আমরা বের করব, তো সেক্ষেত্রে এখন y প্রাইম দেব, একবার করছি কিন্তু y প্রাইম ইকুয়াল 89.2x, ওই মানটা বসালাম, ওই সমীকরণটা এখানে বসালাম। এখানে 89 প্লাস 2x, এক্স মানে কি বিভিন্ন এক্সের তথ্যমান এখানে বসাবো। তো এখন হিসাব করো, এক্সের মান প্রথমে কত আছে? -3। তাহলে আমরা এই যে 89 প্লাস 2x দেখতে পাচ্ছি, এই এক্সের জায়গায় -3 বসিয়ে হিসাব নিকাশ করে দিব, দেওয়ার পরে এই 83 পাবো। ঠিক আছে, একইভাবে এই প্রবণতার সমীকরণ যেটা আছে, এখানে এক্সের মান আবার বসাবো কত? -2। তো 89 প্লাস 2, এক্সের জায়গায় -2 বসিয়ে ক্যালকুলেশন করে দেবো, দেওয়ার পরে আবার পাবো হচ্ছে 85। তারপরে এক্সের মান কত? -1। এই যে 89 প্লাস 2x, এক্সের জায়গায় এই যে -1 বসাই দেবো, দেওয়ার পরে ক্যালকুলেশন করে দেবো, 87 পাবো। তারপর এক্সের মান কত? 0। তাহলে এই যে প্রমতার যে সমীকরণটা আছে, এক্সের জায়গায় এক্সের মানটা বসাই দেবো, দেওয়ার পরে হিসাব নিকাশ করবো, করার পরে এই 89 মানটা পাবো। তারপরে কত আছে? এক্সের মান 1, অর্থাৎ এক্সের জায়গায় 1 বসাবো, দেওয়ার পরে ক্যালকুলেশন করে দেবো, দেওয়ার পরে 91 পাবো। তারপর কত আছে? 2 আছে, তো এক্সের জায়গায় 2 বসিয়ে ক্যালকুলেশন করে দেবো, দেওয়ার পর হচ্ছে 93 পাবো। তারপর হচ্ছে কত? 3, তো এক্সের জায়গায় 3 বসিয়ে ক্যালকুলেশন করে দেবো, 95 পাবো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি লিনিয়ার প্রবণতার সমীকরণ, যার কি আমাদের কয় নম্বর প্রশ্ন ছিল? 7 নম্বর প্রশ্ন, যে প্রবণতার মান নির্ণয় করো। তো এই হচ্ছে আমাদের প্রবণতার মান। ঠিক আছে, প্রবণতার মান কোথা থেকে পাচ্ছি? হচ্ছে লিনিয়ার প্রবণতার যে সমীকরণটা, ওই সমীকরণে আমরা এক্স এর বিভিন্ন মান বসাইয়ে হিসাব নিকাশ করে আমরা এই মানটা এখানে পেয়ে গেলাম। তো এখন বিষয়টা আর একটু ক্লিয়ার করার জন্য আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, মনে করে যে আমাদের লিনিয়ার প্রবণতার সমীকরণ y ইকুয়াল 89 প্লাস 2x, আর এখানে যেহেতু আমরা কি করছি? প্রবণতার মান নির্ণয় করছি, তো সেটা y থেকে y প্রাইম করে দিব। হ্যাঁ, তো y প্রাইম করার পরে 89 প্লাস 2, এক্স এর মান কত? এখানে -3 না? এই যে এক্স এর জায়গায় এখন কি করব? -3 বসাবো, -3 বসালাম। বসানোর পরে -3 দিয়ে যদি 2কে গুণ করে -6 হয়, তো 89 থেকে যদি -6 বাদ দেওয়া হয়, তো 83 হয়। এই 83। একইভাবে সমীকরণের জায়গায় থেকে যাবে, এখন -2 বসাবো। তো -2 প্লাস 2 গুণ করলে -4 হয়, তো এই যে 89, তো এটা যোগ বিয়োগ করলে 85 পাবো। তো এইভাবে প্রত্যেকটা এক্স এর মান বসানোর পরে এটাই হচ্ছে আমাদের কি প্রমতের মান হয়ে গেল। এবার প্রমতের মানের পরে 7 নম্বর প্রশ্নটা কি বলছে? দীর্ঘমেয়াদী প্রমতা দূর করো। প্রমতা দূর করার পর কালীন ছাড়ে কি কি উপাদানের প্রভাব থাকে? তো এই প্রশ্নটা আমরা সমাধান করব। তো এখন দেখি, ছকের 7 নম্বর কলামে দীর্ঘমেয়াদী প্রবণতা থেকে দূর করা হয়েছে।
তারপরে দীর্ঘমেয়াদী প্রবণতা দূর হবার পর ঋতুগত ভেদ, অনিয়মিত ভেদ ও চক্রক্রমিক ভেদ এই তিনটি উপাদানের প্রভাব থেকে যায়। হ্যাঁ, জাস্ট এটা একটু আমাদেরকে লিখিত আকারে দিয়ে দিতে হবে যে ছকে 7 নম্বর কলমে দীর্ঘমেয়াদী প্রবণতাকে দূর করা হয়েছে। দীর্ঘমেয়াদী প্রবণতা দূর হবার পর ঋতুগত ভেদ, অনিয়মিত ভেদ ও চক্রক্রমিক ভেদ এই তিনটি উপাদানের প্রভাব থেকে যায়। তো আমরা এখানে দেখি যে কীভাবে বের করছি এটা। 7 নম্বর কলাম, 7 নম্বর কলাম কোনটা? এটা। তো ওয়াই মাইনাস ওয়াই প্রাইম, ওয়াই মাইনাস ওয়াই প্রাইম। তো এখানে ওয়াই মাইনাস ওয়াই প্রাইম, ওয়াই প্রাইমের মান কিন্তু এই যে এইটা এখন প্রমাত্রার সমীকরণ। আর ওয়াইয়ের মান আমাদের প্রশ্নে যে মানটা দেওয়া ছিল এই যে বিভিন্ন তথ্যমান 87, 88, 94, 85, 91, 98, 90 এইটা। 87 থেকে আমরা বাদ দেব কাকে? এই যে ওয়াই প্রাইমের মানটা বাদ দেব। 77 থেকে যদি 83 বাদ দেয় -6 থাকে, 88 থেকে যদি 85 বাদ দেয় 3 থাকে, 94 থেকে যদি 87 বাদ দেয় 7 থাকে, 85 থেকে 89 বাদলে -4 থাকে, 91 থেকে 91 বাদলে 0 থাকে, 98 থেকে বাদলে 5 থাকে, 90 থেকে হচ্ছে কত 95 বাদলে -5 থাকে। তাহলে এই হচ্ছে আমাদের কি 7 নম্বর প্রশ্নের সমাধান, যে দীর্ঘমেয়াদী প্রবণতা দূর করলাম। এবার প্রবণতা দূর করার পর কালীন সারে কী কী উপাদানের প্রভাব থাকে, তো কী কী প্রভাব থাকে সেটা আর কি যেখানে ধনাত্মক মান দেখতে পাচ্ছ একই সাথে কী দেখতে পাচ্ছ? ঋণাত্মক মান। আর একই সাথে কী দেখতে পাচ্ছ? শূন্য মান। তো এই কারণে আমরা এখানে জাস্ট একটা কথা লিখে দেব, একটা লাইন, সেটা হচ্ছে কি যে ছকের 7 নম্বর কলমে দীর্ঘমেয়াদী প্রবণতাকে দূর করা হয়েছে, যেটা আর কি আমরা ওই যে ওয়াই থেকে ওয়াই প্রাইমের মানটা বাদ দিলাম। ঠিক আছে? তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদী প্রবণতা দূর হবার পর ঋতুগত ভেদ, অনিয়মিত ভেদ ও চক্রক্রমিক ভেদ এই তিনটি উপাদানের প্রভাব থেকে যায়। অর্থাৎ যে শূন্য আছে, ধনাত্মক আছে, ঋণাত্মক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ঋতুগত ভেদ, অনিয়মিত ভেদ ও চক্রক্রমিক ভেদ এই তিনটি উপাদানের প্রভাব থেকে যায়। তো এই হচ্ছে আমাদের 23 নম্বর প্রশ্নের সমাধান। তো এই যে প্রশ্নগুলো আমাদেরকে বুঝতে হলে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিক্যালি এই যে মাসিক যে প্রবণতা সমীকরণগুলো আছে, তারপর বাৎসরিক যে প্রবণতা সমীকরণগুলো আছে, হ্যাঁ, যে মানগুলো আছে, এক কথায় এই মানগুলো আমরা একটু হিসাব করব। যখন ধনাত্মক দিকে যাচ্ছে তখন কিন্তু খুব সহজে আমরা কিন্তু সামনের দিকে এগোতে পারছি। আর যখন ঋণাত্মক আসছে তখন কিন্তু কী করব, আমরা কিন্তু ওই উল্টা করে পিছনের দিকে যাব, সোজা করে যেতে পারবো না। ঠিক আছে? উল্টা করে পিছনের দিকে যাব, যেটা আর কি আমি এই যে তোমার 5 নম্বর সমীকরণে দেখাই দিলাম যে -29 কীভাবে হলো, -6 নম্বর প্রশ্নে দেখাই দিলাম যে -29টা কীভাবে হলো। তো আমাদের হচ্ছে মূল বিন্দু কিন্তু হচ্ছে কি 1988 সাল, সেটা কি জুলাই মাস। এখন এই জুলাই মাসের বিপরীতে আমরা কি করব, 1986 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে যাব। অর্থাৎ উল্টা করে হাঁটতে হাঁটতে চলে যাব, সোজা করে হাঁটে গেলে পারবো না, উল্টা করে হাঁটবো। তো 1980 সালের মূল বিন্দু যদি জুলাই মাস হয়, তো তার আগের মাস কত? জুন মাস। তার আগের মাস কত? মে মাস। তার আগের মাস কত? এপ্রিল। তার আগে কত? মার্চ। তার আগে কত? ফেব্রুয়ারি। তার আগে কত? জানুয়ারি। তাহলে এই মূল যে সালটা আছে সেই সালে আমরা মাস কয়টা পাচ্ছি? 6টা পাচ্ছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6টা পাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে কত? 1987 সাল, ওখানে 12টা মাস পাচ্ছি। তাহলে 6 আর 12 কত? 18। আর আমাদের যেতে হবে কোন পর্যন্ত? 1986 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে এখন যদি পিছনের থেকে হিসাব করতে করতে আসো, যে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, তারপরে কি আগস্ট, তারপর হচ্ছে জুলাই, জুন, তারপর হচ্ছে কি মে, এপ্রিল, তারপরে কত তোমার হচ্ছে মার্চ, তারপরেই হচ্ছে ফেব্রুয়ারি। তাহলে কত হচ্ছে? 11। তাহলে ওই যে 6 যোগ 12 যোগ এই 11 কত হলো? -29। এই হচ্ছে -29। অর্থাৎ ঋণাত্মক যখনই বলবে তখন আমরা কি করব? পিছনের দিকে উল্টা করে যাব। আর যখন ধনাত্মক বলবে তখন হচ্ছে সামনের দিকে সোজা করে যাব। তো এই বিষয়টা কি আমি বোঝাতে পারছি? আজকে এই পর্যন্ত থাকবে, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, একটা ক্লাসে আমি শেষ করতে চাইছিলাম, কিন্তু একটা ক্লাসে পারলাম না, প্রয়োজন আরেকটা ক্লাস নিতে হবে। কোনো অসুবিধা নেই, ক্লাস যতগুলো লাগে লাগুক, 1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা ভুল করে ফেলি, এই কারণে একটু বেশি সময় নিলাম। আর তখনই বুঝতে পারবো একদম ক্লিয়ারভাবে যখন হচ্ছে নিজে নিজে একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, এই সালগুলো, তারপর মাসিক প্রবণতা সমীকরণগুলো নিজে নিজে যখন একটু প্র্যাকটিস করবো তখন কিন্তু আরও খুব ভালো করে বুঝতে পারবো। আর তো প্র্যাকটিসের জন্য তো আমি হচ্ছে আলাদা প্রশ্নের শিট দিয়ে দিয়েছি, তারপরে সেটার প্রত্যেকটা সমাধান দিয়ে দিয়েছি। ভিডিও তো থামায় তোমাকে হচ্ছে নোট করা লাগছে না। ক্লাসটা শুধুমাত্র দেখে যাবার চোখ দিয়ে এবং মন দিয়ে অনুভব করবা।
হ্যাঁ, যে এটা হচ্ছে, তারপরে তুমি নিজে নিজে একটা দুইটা প্র্যাকটিস করবা, আর বাদ বাকি সব চোখ বুলালেই হয়ে যাবে। তবে অঙ্ক যে যত বেশি প্র্যাকটিস করবে তার আয়ত্তে তত আসবে। তো এই যে আজকে যা করলাম এই পর্যন্ত যদি পারো, তো আগামী ক্লাসে যা করব, যা এই যে আজকে করলাম এর মধ্যে সব ছিল। হ্যাঁ, এর মধ্যে সব ছিল। এখন যদি আমি নাও দেখাই, তারপরে তোমরা পারবা। তারপরেও আমার দায়িত্ব প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিক্যালি দেখানো। এই কারণে আমি আগামী ক্লাসে এই যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটাই দেখাবো। কিন্তু এই মূল নিয়ম ঘুরে ফিরে ওই একটাই, শুধুমাত্র সংখ্যাগত পরিবর্তন হয়েছে, তাছাড়া আর কিছুই না। অনেকে বিশ্বাস করতে চায় না যে মাত্র 35টা ক্লাসে কীভাবে অর্থনীতির জন্য পরিসংখ্যান এরকম একটা কোর্স কমপ্লিট করা সম্ভব। সবই সম্ভব, সেটাই একমাত্র আমার কাছে। হ্যাঁ, কারণ আমাকে প্রত্যেকটা অঙ্ক মানে লাইন বাই লাইন এইভাবে লিখতে হয় না, অলরেডি আগের থেকে সব কিছু সমাধান করা আছে। শুধুমাত্র আমি কি করি, যেখানে যেখানে সমস্যা থাকতে পারে শুধুমাত্র সেখানে দেখাই। এই কারণে 1 ঘন্টায় প্রশ্নের উপর নির্ভর করে যে আমি কতগুলো প্রশ্ন সলভ করবো। তাছাড়া যদি প্রশ্নের ধরন যদি একটু ছোট হয়, তাছাড়া 1 ঘন্টার মধ্যে আমি হচ্ছে 40টা 30টা 35টা প্রশ্নের সমাধান করতে পারে। যদি প্রশ্ন একটু বড় টাইপের হয় তো সেক্ষেত্রে 15টা 20টা, তো আরও যদি বড় হয় তো সেক্ষেত্রে 10টা পারে। ঠিক আছে। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে অঙ্কর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যত যাই করি না কেন, যদি আমরা নিয়ম না পারি তাহলে কিন্তু আমরা অঙ্ক পারবো না। এখন অঙ্কের নিয়মিত কিন্তু হচ্ছে আমাদের সংখ্যা পরিবর্তন করছে। তো নিয়ম যখন পারবো, সংখ্যা পরিবর্তন করুক না কেন কোনো অসুবিধা নাই। আর যদি নিয়ম না পারি তাহলে কিন্তু হবে না। দেখো আমি নিয়ম দেখাই আসছি, প্রত্যেকটা অঙ্কে কিন্তু সেই নিয়ম অনুসারে কিন্তু সমাধান করে যাচ্ছে, এখন কিন্তু নিয়মের বাইরে যায়নি। এর পরবর্তীতেও আমরা কিন্তু নিয়মের বাইরে যাব না। ঠিক আছে, প্রত্যেকটা নিয়ম ফলো করব, আর নিয়মিত ক্লাস করার চেষ্টা করব, ক্লাসের দিকে একটু ফোকাস করব। তো ক্লাসের দিকে যদি আমরা ফোকাস করি তো সেক্ষেত্রে কী হবে, যে 10 ঘন্টার কাজ তুমি 1 ঘন্টায় সেটা শেষ করে ফেলতে পারবা। আর যদি ক্লাস না করো তো সেক্ষেত্রে এই যে 1 ঘন্টার কাজ তোমাকে 10 ঘন্টা ধরেই করতে হবে। এই জন্য আমি সবসময় বলি ক্লাসের সংখ্যাও কিন্তু আহামরি খুব বেশি না। অর্থনীতির জন্য পরিসংখ্যান সম্ভবত 40টা ক্লাস লাগতে পারে। আর 40টা ক্লাসের টাইম কত, কোনো ক্লাস দেখা যাচ্ছে 1 ঘন্টার বেশি লাগবে, কোনোটা 1 ঘন্টা লাগবে, কোনোটা 1 ঘন্টার কম লাগবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গড় অ্যাভারেজ 40টা ক্লাসে 40 42 অথবা 38 ঘন্টা, 38 থেকে 42 ঘন্টার মতন টাইম দিলে হয়ে যাবে। এই যে একটা বছর সময় পাচ্ছ, একটা বছরে যদি এই তোমার 40 ঘন্টা সময় না দাও তাহলে কি করে সম্ভব? তোমাদের মধ্যে আবার অনেকেই আছে পরীক্ষার 5 দিন আগে, এমনকি পরীক্ষার 2 দিন আগে চলে আসবে যে আমাকে ওই ক্লাসগুলো দেন, আমি করব। ঠিক আছে, তো তারপরে বলবো কেউ যদি 10 দিন আগে যদি হচ্ছে আমার এই কোর্সে যুক্ত হয়, তো সে যদি 2বার 3বার 4বার 5বারও ফেল করে থাকে, তো এই ক্লাসগুলো যদি 10 দিন ঠিকঠাক মতন করে এবং আমি যে কথাগুলো বলছি ক্লাসের মাঝে ওইগুলো যদি নিয়মকানুন ধরে একটু মেনে চলে, ওই 10 দিনে সে পাশ করে বেরিয়ে চলে যাবে। আর যদি একটু আগের থেকে পড়া শুরু করে তো সেটা নিশ্চিত সে A+ যদি নাও পায় A গ্রেড পাবেই। ঠিক আছে, আর যারা একদম বছর শুরু থেকে শুরু করবে তো তাদের তো A+ই পাওয়ার কথা। তারা A+-এর নিচে আর পাবে না। এই জন্য বলবো যারা হচ্ছে প্রথম থেকে যুক্ত হয়েছে নিয়মিত একবার করে শেষ করে ফেলো, তারপরে যখন রিভিশন করবা তখন দেখবা যে তোমাদের অঙ্ক এবং নিয়মকানুন সব মুখস্থ হয়ে আসছে। এমনটা ভাববা না যে আজকে না কালকে করব, আজকে না কালকে করব। এইভাবে যদি কাল কাল করে রেখে দাও তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সে কালে পড়ে যাবে। হ্যাঁ, সময় কিন্তু চলে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই থাকবে। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে তাহলে এই মুহূর্তে আমাকে বলতে পারো, আমি তোমাদের কথা শুনছি। হ্যাঁ বলো, সরাসরি এবার বলো যে তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা।